মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। উচ্চ মাধ্যমিক 2025 সালের বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, এর আগে একটি বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া হয়েছে। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে অনেকগুলো চ্যাপ্টার দিয়েছি, আজকে বাকি চ্যাপ্টারগুলোর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একদম সুন্দর করে উত্তর সহ ব্যাখ্যা করব আমরা এই ভিডিওতে। কোন প্রশ্নগুলো বিগত বছর এসছে, এই বছর কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, ডিটেলস অ্যানালাইসিস করা হবে। দেখো, আমাদের টিম তোমাদের পরীক্ষায় হেল্পের জন্য প্রত্যেকটা প্রশ্ন পড়বে এবং সেগুলো কোন ইয়ারে এসছে এবং তার পাশাপাশি সুন্দর করে একটু একটু করে ব্যাখ্যা করে দেবে, যাতে তোমাদের প্রশ্নগুলো বই থেকে পড়তে সুবিধা হয় এবং তার পাশাপাশি বায়োলজি সাবজেক্টটাও যেন ইজি মনে হয়। চলো তাহলে শুরু করছি উচ্চ মাধ্যমিক 2025 সালের বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন পার্ট 2 নিয়ে আলোচনা। স্বাস্থ্য ও রোগ, হেলথ অ্যান্ড ডিজিজ। এখানকার প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য প্রত্যেকটা প্রশ্নই মন দিয়ে বুঝবে। ফার্স্ট কোশ্চেন, ড্রাগের অপব্যবহার কাকে বলে? একটি উত্তেজক এবং একটি ট্রাঙ্কুলাইজার ড্রাগের উদাহরণ দাও। দেখো, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা এইচএস 2015-তে এসেছিল। দেখো কি বলেছে, ড্রাগের অপব্যবহার কাকে বলে, অর্থাৎ এখানে তোমার ড্রাগের অপব্যবহারের সংজ্ঞাটি চেয়েছে। এই ড্রাগের অপব্যবহারটা কি? যখন মানুষ ডাক্তারের রিকমেন্ডেড ছাড়াই কি করে, নিজেই যে ড্রাগটা আছে অতিরিক্ত মাত্রায় সেবন করা শুরু করে আর ঘন ঘন সেবন করা শুরু করে, তখন এটাকে কি বলে? এটাকে বলে তোমার ড্রাগের অপব্যবহার। আর এটা কি হয়? রোগের চিকিৎসা ছাড়াই, মানে রোগের চিকিৎসার পরিবর্তে, ওর কোনো রোগই নেই দেহের মধ্যে, কিন্তু ওর খুশির জন্য, মনের আনন্দের জন্য কি করে, ঘন ঘন ড্রাগ সেবন করতে শুরু করে। তাহলে এটাকে যদি আমরা ভালো করে গুছিয়ে বলি, তাহলে এইভাবে বলবো, রোগের চিকিৎসার পরিবর্তে যখন মানুষ কি করে, ড্রাগ মানুষ নিজেই অতিরিক্ত মাত্রায় বা ঘন ঘন সেবন করতে শুরু করে, তখন তাকে আমরা কি বলবো? ড্রাগের অপব্যবহার। এরপরে দেখো বলেছে একটি উত্তেজকের সে উদাহরণ দিতে বলেছে, তাই তো, বা একটি নাম বলতে বলেছে। তাহলে একটি উত্তেজক হলো তোমার কোকেন, তারপর অ্যামফিটামাইন, আর বলেছে ট্র্যাঙ্কুলাইজার ড্রাগ, তাই তো। ট্র্যাঙ্কুলাইজার ড্রাগ হচ্ছে তোমার ভ্যালিয়াম, মদ। দেখো নেক্সট কোশ্চেন, এইচআইভি সংক্রমণে এইডস রোগের প্রতিকার সম্পর্কে উল্লেখ করো। দেখো, এইচআইভি সংক্রমণে এইডস রোগের প্রতিকার, তাই তো। যেহেতু আমরা জানি, সবাই জানি, কিন্তু এইডস রোগের কোনো চিকিৎসা নেই, অর্থাৎ এর সুচিকিৎসা কোনো কিছু নেই। তো এটার থেকে আমাদের নিজেকে প্রতিরক্ষা করাই ভালো, বা নিজেকে দূরে রাখাই ভালো। তাহলে এটা যদি, অর্থাৎ তোমাদের দেহের মধ্যে যদি এইডস রোগটা না হয়, তাহলে তোমরা কী করবে? যেই সব লোকের এইডস রোগ সংক্রমিত, এইডস রোগ যারা সংক্রমিত লোক আছে, তাদের বাথরুম, তারপর তাদের টাওয়াল, তারপর তাদের ব্লেড, ইউজ করা ব্লেড, এগুলো তোমাদের ইউজ করা যাবে না, ঠিক আছে। তারপর অনেক লোকের সাথে, মাল্টিপল লোকের সাথে যৌন মিলন করা যাবে না। এটা কি করতে হবে? স্বামী স্ত্রীর মধ্যে তোমাদের আবদ্ধ রাখতে হবে বা সীমাবদ্ধ রাখতে হবে। আর কি হবে, এর যদি তুমি দেখো, যদি করাও যায়, তাহলে কি করতে হবে? বিভিন্ন ধরনের প্রোটেকশন ইউজ করতে হবে, যেমন কন্ডোম হতে পারে, এসব ইউজ করতে হবে। তারপর যদি কোনো রোগীর দেহে যদি রক্তের প্রয়োজন হয়, তাহলে তাকে কি করতে হবে? এইচআইভি মুক্ত রক্ত নিজের দেহে নিতে হবে, ঠিক আছে, বা গ্রহণ করতে হবে। আর যেমন সিরিঞ্জ, তারপর তোমার হতে পারে নিডিল, ব্লেড, রেজার, এটা একবারের বেশি ব্যবহার করা চলবে না। এরপর নেক্সট কোশ্চেন, টিকাকরণ কি? বহুল প্রচলিত টিকাগুলি কি? টিকাকরণের নির্ঘণ্ট উল্লেখ করো। দেখো, এই টিকাকরণটা কি বলো তো? যখন কোনো মানুষের দেহে রোগ হয়, তো মানুষের দেহে তো অনেক ধরনের রোগ হয়, তাই না? তো এই রোগটা কি করা হয়? প্রতিকার করার জন্য বিভিন্ন ধরনের বাইরে থেকে তোমার অ্যান্টিজেন বা অ্যান্টিবডি দেওয়া হয় বা ভ্যাকসিন দেওয়া হয়। তো এখানে আমরা এভাবে বলতে পারি যে অনাক্রমতা অর্জনের জন্য দেহের মধ্যে কি হয়? টিকা বা ভ্যাকসিন দেওয়া হয়। আর এই পদ্ধতিটাকে কি বলা হয়? টিকাকরণ বলা হয়। আর এই যে ভ্যাকসিন, তারপর টিকা, এরা হচ্ছে মৃত বা দুর্বল প্যাথোজেনের কোষীয় অংশ, ঠিক আছে। বা কি হতে পারে? এটা ক্ষরিত বস্তু দ্বারা গঠিত তরল পদার্থ। যেমন তোমার কি করে, মানুষের ক্ষেত্রে কি করে, একটা সুস্থ মানুষ আছে, সেই সুস্থ মানুষের দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি গঠন করে, ঠিক আছে। আর এই অ্যান্টিবডি গঠনের দ্বারা কি হয়? ক্ষণস্থায়ী অথবা সম্পূর্ণ স্থায়ী অনাক্রমতা গড়ে ওঠে। মানে ওই রোগটা, যে রোগে তোমার সেইটা ভ্যাকসিনটা দেওয়া হলো বা টিকাটা দেওয়া হলো, সেই রোগটা আর কোনোদিন, এরকমও হতে পারে যে কোনোদিনই ওই রোগটা ওই মানব দেহে হবে না, বা খুব সময়, মানে অনেকটা সময়ের জন্য ওই রোগটা হবে না, ঠিক আছে। এরপরে বলেছে যেমন বহুল প্রচলিত টিকা যেমন হতে পারে তোমার ডিপিটি। এই ডিপিটির ফুল ফর্ম কি? দেখো, ডিপিটির ফুল ফর্ম হচ্ছে ডিফথেরা, পার্থুনোসিস অ্যান্ড টিটেনাস। তাহলে ডিপিটির ফুল ফর্ম হচ্ছে এটা। তাহলে এই ডিপিটিটা কি হয়?
এই ডিপিটি টিকাটি কী করে ডিপথেরিয়া, তারপর হুপিং কফ আর কি করে টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। তারপর যেমন হতে পারে পোলিও ভ্যাকসিনটা কি পোলিও প্রতিরোধ করে। এই পোলিও ভ্যাকসিনটা কি করে পোলিও প্রতিরোধ করে। তারপর তোমার টাইফয়েড ভ্যাকসিন, এটা টাইফয়েড রোগের প্রতিরোধ করে। তারপর এই টিটিটা কি হয় ভ্যাকসিন টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। তারপর MMR এই ভ্যাকসিনটা কি করে হাম, তারপর মামস, রুবেলা এর বিরুদ্ধে কি করে সুরক্ষা প্রদান করে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের টিকা বা ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন, অনাক্রমতা কাকে বলে? অনাক্রমতা কত প্রকারের? দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা HS 2017-তে এসেছিল। সহজাত অনাক্রমতা কিভাবে প্রতিরোধ গড়ে তোলে ব্যাখ্যা করো। দেখো কি বলেছে, অনাক্রমতা কাকে বলে, তাই তো? এই যে রোগ সৃষ্টিকারী যে জীবাণুগুলো আছে বা ভাইরাসগুলো যে আছে, এরা কি করে বিজাতীয় পদার্থের বিরুদ্ধে দেহে কি করে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। আর এই যে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা যে গড়ে ওঠে এটাকেই কি বলবো অনাক্রমতা বা ইমিউনিটি। আর এর প্রকারভেদ কত? এরা হচ্ছে সাধারণত দুই প্রকারের হয়, একটা সহজাত আর একটা হচ্ছে অর্জিত। এখানে বলেছে, তোমার কোয়েশনে বলেছে দেখো সহজাত অনাক্রমতা কিভাবে প্রতিরোধ গড়ে তোলে, তাই তো? এই সহজাত অনাক্রমতাটা কি হয় নিজেই দেহের মধ্যে তৈরি হয়। আর এখানে কি হয় এটা তোমার জন্মগতই হয়। আর এটা বিশেষ কোনো রোগ জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট নয়। ঠিক আছে, এটা কি হয় দেহের সাধারণ ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা, যা কিনা জন্ম থেকেই রোগ বা জীবাণুর বিরুদ্ধে কার্যকরী হয়। তারপর তোমার যেমন সহজাত অনাক্রমতা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে আমাশা, তারপর হচ্ছে ভাইরাসজনিত পক্ষাঘাত, পোলিও, কলেরা, হাম, মাম্পস, তারপর সিফিলিস এইসব রোগের কি করে রোধ প্রতিরোধে মানে এই যে রোগটা যে আছে এদের রোধ করতে পারে। ঠিক আছে, তা যেমন তোমার অ্যাগ্রাসন, এটা কি হয় তন্ত্রের আগ্রাসন কোষ, রক্তের মনোসাইট, তারপর তোমার যকৃতের কুফর কোষ, তারপর সংযোগী কলার হিস্টিওসাইট, তারপর লসিকা গ্রন্থি, নিউট্রোফিল, তারপর থাইমাস গ্রন্থির জালক কোষ, এটা কি করে সক্রিয় আগ্রাসন পদ্ধতিতে রোগ জীবাণুদের ধ্বংস করে দেয়। আর এছাড়াও কি করে প্রদাহ স্থানে আগ্রাসন কোষ প্রবেশ করে স্বাভাবিক অনাক্রমতায় অংশগ্রহণ করে। তারপর যেমন ত্বক ও শেষনাজিনমি এখানে কি করে ত্বক তার কঠিন বহিস্তরের মাধ্যমে দেহে রোগ জীবাণু প্রবেশে বাধা সৃষ্টি করে। ঠিক আছে, তারপর যে নাসিকার মধ্যে যে মিউকাসগুলো থাকে সেই মিউকাস স্তর রোগ জীবাণুকে মুখবিবরের লালার মধ্যে ঠেলে দেয়। তারপর তোমার রোগ জীবাণু যে আছে এটার গলাধকৃত হয়ে পাকস্থলিতে আসে আর কি করে অ্যাসিডের সংস্পর্শে বিনিষ্ট হয়ে যায়। তারপর যেমন অ্যাসিড আর উৎসেচক আছে, পাকস্থলীর গৃহীত জীবাণু পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে ওটাকে নষ্ট করে দেয়। তারপর পাচক উৎসেচকগুলো এটাকে ওই রোগ জীবাণুগুলোকে নষ্ট করে দেয়। তারপর যেমন রক্তস্থিত রাসায়নিক পদার্থগুলো যেমন লাইসোজোম, এরা কি করে এই যে লাইসোজোম যে আছে এই একরকম মিউকোলাইটিক পলিস্যাকারাইড জাতীয় পদার্থ যা কী করে ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। ঠিক আছে, তারপর প্রোপারডিন, এটা কি করে এটা একটা বৃহৎ আকারের প্রোটিন। ঠিক আছে, এটা কি করে এটা হচ্ছে গ্রাম নেগেটিভ যে আছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয়, এরা কি করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে বিনষ্ট করে দেয়। ঠিক আছে, তারপর তোমার অ্যান্টিবডি, এরা কি করে রক্তের স্বাভাবিক যে অ্যান্টিবডিটা আছে ওটাই হচ্ছে এটা। ঠিক আছে, অ্যান্টিজেনের উপস্থিতিতে কি করে এরা উৎপন্ন হয় আর উৎপন্ন হয়ে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস এদের প্রতিবিষকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, অ্যান্টিজেন কাকে বলে? এটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু দেখো HS 2017-তে এসেছিল। অ্যান্টিজেন কত প্রকারের ও কী কী? অ্যান্টিজেনের সাধারণ ধর্মগুলি উল্লেখ করো। দেখো আমরা তোমাদের জন্য অনেক 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 পরিশ্রম করছি। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, কারণ আর মন দিয়ে পড়ো। তোমাদের সাবস্ক্রিপশনই হচ্ছে আমাদের মোটিভেশন। মোটিভেশন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ডিটেলস অ্যানালাইজ ভিডিও যদি তোমাদের আরও লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানিও। আমরা এর থেকে আরও ডিটেলস অ্যানালাইজ ভিডিও তোমাদের জন্য সুন্দর করে গড়ে তুলব। দেখো কোয়েশ্চেনে কি বলেছে অ্যান্টিজেন কাকে বলে, তাই তো? অ্যান্টিজেন হচ্ছে যে সকল বিজাতীয় জীবাণু বা অধিবিষ কি করে দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয়। আর এই অ্যান্টিবডিটাকে কি বলে অ্যান্টিজেন। কি বলে অ্যান্টিজেন। আর এই অ্যান্টিবডির প্রকারভেদ হচ্ছে এরা দুই রকমের হয়, একটা হচ্ছে এক্সোজেনাস আর একটা এন্ডোজেনাস। এই এক্সোজেনাসটা কি? এই এক্সোজেনাসটা হচ্ছে তোমার দেহের যেসব অ্যান্টিজেন প্রাণীদেহের বাইরে উৎপন্ন হয়। কী হয়? বাইরে উৎপন্ন হবে। তাহলে আমরা তাদের কি বলবো এক্সোজেনাস অ্যান্টিজেন। যেমন কি হতে পারে পরাগরেণু,
ভেষজ পদার্থ, তারপর রোগ সৃষ্টিকারী জীবাণু, দূষক পদার্থ প্রভৃতি হতে পারে। আর এন্ডোজেনাসটা কি? এন্ডোজেনাসটা হচ্ছে যেসব অ্যান্টিজেন দেহের কি করে, প্রাণীদেহ হচ্ছে প্রাণীদেহের ভিতরেই উৎপন্ন হয়, তাহলে তাদের আমরা কি বলবো? এন্ডোজেনাস অ্যান্টিজেন বলবো। যেমন ইঁদুর, ঘোড়া, ভেড়া, বেড়াল প্রভৃতি লোহিত রক্তকণিকায় অবস্থিত যে ফোর্সম্যান অ্যান্টিজেন আছে, সেটা কি করবে? স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন অ্যান্টিজেন এর রকমের অ্যান্টিজেন হবে। আর এখানে আমরা যেমন কোশ্চেনে পড়লাম অ্যান্টিজেন সাধারণ ধর্মগুলি, তাই তো? অ্যান্টিজেনের সাধারণ ধর্মগুলি যেমন তোমার রাসায়নিক প্রকৃতি। অ্যান্টিজেন প্রধানত কি হয়? প্রোটিন হয়, কিন্তু অ্যান্টিজেন পলিস্যাকারাইড ও লাইপোপ্রোটিন জাতীয় হয়, ঠিক আছে? আণবিক ভর, এদের আণবিক ভর কার্যকরী অ্যান্টিজেনের আণবিক ভর হয় সাধারণত তোমার 10,000 ডাল্টন বা তার থেকে বেশি হয়, ঠিক আছে? তারপর যেমন সর্বাপেক্ষা ভালো অ্যান্টিজেনের আণবিক ভর অনেক হয়, কিন্তু মোটামুটি ধরে নাও 1,00,000 ডাল্টনের মতো। আর তোমার ইনসুলিনের আণবিক ভর হয় 5,000 ডাল্টনের মতো। তারপর যেমন বহিরাগত ধর্ম, এটা কি হয়? বিশেষ ক্ষেত্র ছাড়া অ্যান্টিজেন সাধারণত বহিরাগত হয়, ঠিক আছে? তারপর প্রজাতির নির্দিষ্টতার মধ্যে একই প্রজাতির অন্তর্গত সকল যে প্রাণীগুলো আছে সেই প্রাণীর কলাতে প্রজাতির নির্দিষ্টতা অ্যান্টিজেন থাকে, ঠিক আছে? তারপর অঙ্গ নির্দিষ্টতাতে কি হয়? নির্দিষ্ট কোনো কলা বা অঙ্গ নির্দিষ্টতা অ্যান্টিজেন থাকে, ঠিক আছে? এরপরে দেখো নেক্সট কোশ্চেন, দাঁত রোগের সংক্রমণকারী জীব, বিস্তার, রোগ লক্ষণ বা রোগের প্রতিকার সম্পর্কে কি বলেছে দেখো? দাঁত রোগের সংক্রমণকারী জীব, তাই তো? এই যে দাঁত রোগের সংক্রমণকারী জীব হবে তোমার টিনিয়া নামক একটা ছত্রাক। আর তোমার বলেছে আক্রান্ত স্থান কি কি হতে পারে? যেমন বগলতলা, তারপর কোমর, মাথার তালু, পা, কুচকি, এইসব স্থানে তোমার দাঁত রোগ হতে পারে। আর তারপরে বলেছে দেখো রোগের বিস্তার, তাই তো? রোগের বিস্তারটা কি? এই যে এই রোগটা যে আছে দাঁত রোগটা, সাধারণত যারা অপরিষ্কার থাকে, অনেক দিন পর পর স্নান করে, তারপর অনেক নোংরা থাকে, তাদের এই দাঁত রোগটা হয়। তারপর ধরো কোনো একটা ব্যক্তি আছে, তার দাঁত রোগ আছে, তার কষ্ট যদি তোমার দেহে লাগে তবু কিন্তু এই দাঁত রোগটা হতে পারে। তারপর যদি সরাসরি সংযোগ ঘটলেও এই দাঁত রোগ হতে পারে, ঠিক আছে? তারপর বলেছে দেখো কোয়েশ্চেনে রোগের লক্ষণ, এটা কি হয়? লালচে রঙের গোলাকার প্যাচ, মানে লালচে রঙের হবে, কেমন বলো তো? ধরো এরকম একটা গোল হবে, আর এটার মধ্যে প্যাচ থাকবে, বিভিন্ন ধরনের হবে, এটা হচ্ছে তোমার দাঁত রোগের, তাহলে লালচে রঙের প্যাচ থাকবে, ঠিক আছে? তারপর প্রচুর পরিমাণে চুলকানি হবে, যেটা সহ্যই করা যাবে না। তারপর যেই স্থানটাতে তোমার হচ্ছে এই দাঁত রোগটা হবে ওই স্থানে কী করবে? চটচট রস বেরোতেই থাকবে, চটচট করতেই থাকবে। আর কি করবে? টাকে চক্রাকার প্যাচ করবে, মানে ওই স্থানটা যে আছে ওইটাকে চক্রাকারের প্যাচ শুরু করবে, লালচে গোলাকার প্যাচ, ঠিক আছে? তারপরে দেখো বলেছে রোগ দমন ও প্রতিকার কি করতে হবে? তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপর ওই যদি রোগটা তোমার দাঁত রোগটা হয়ে যায় তাহলে ওখানে ওষুধ ব্যবহার করতে হবে, ওষুধ খেতে হবে, মলম লাগাতে হবে। তারপর তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর তোমার মাথার তালুতে তো হয়, মাথাতেও তো হয়, তাই না? তাহলে মাথার চুলগুলো পরিষ্কার রাখতে হবে, চুলগুলো নিয়মিত কাটতে হবে, তারপর সুন্দর করে রাখতে হবে, শ্যাম্পু করতে হবে। তারপর যারা আক্রান্ত ব্যক্তি আছে তাদের থেকে একটু দূরে দূরে থাকতে হবে, আর বিভিন্ন ধরনের নিয়মকানুনগুলো মেনে চলতে হবে, ঠিক আছে? এরপরে দেখো নেক্সট কোশ্চেন, মদ্যপানের শ্রেণীবিভাগ করো, মদ্যপানের ফলগুলি আলোচনা করো। বলেছে যে মদ্যপানের শ্রেণীবিভাগ, তাই তো? মদ্যপানকে আমরা সাধারণত 5 ভাগে ভাগ করতে পারি। কি কি? আলফা, বিটা, গামা, ডেল্টা আর হচ্ছে এপসিলন। তাহলে এই 5 ভাগে আমরা মদ্যপানকে ভাগ করতে পারি। এবার আলফা অ্যালকোহলিজমটা কি? এটা তোমাদের এই ক্ষেত্রে কী করতে হবে? শারীরিক বা মানসিক যন্ত্রণা দূর করার উদ্দেশ্যে অত্যাধিক পরিমাণে মদ পান করা। আর এটা কী করে? নিজেকে সামনে রাখতে বা তোমার ক্ষমতা নষ্ট না হতে সাহায্য করে, বা তুমি নিজের থেকে যাবে, মানে তুমি তোমার নিজের সেন্সে থেকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আলফা অ্যালকোহলিজম। এরপরে বিটা অ্যালকোহলিজম। এই বিটা অ্যালকোহলিজমটা কি? এর ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে মদ্যপান করা হয়, ঠিক আছে? আর এই অভ্যাসটা সামাজিক প্রথা অনুযায়ী হয়ে থাকে, মানে তোমার বিভিন্ন কারণে হয়ে থাকে। তারপর এর ক্ষেত্রে কি হয়? সাধারণত লিভার সিরোসিস ও নিউরাইটিস জাতীয় শারীরিক অসুবিধা দেখা যায়। এক্ষেত্রে তোমাদের মদের কোনো আসক্তি জাগে না, ঠিক আছে? তারপরে গামা অ্যালকোহলিজম, এর ক্ষেত্রে উত্তরোত্তর মদের ওপর বেশি আসক্তি জন্মে ও মদ্যপানের পরিমাণ ক্রমশ বেড়ে যায়।
তারপর তোমার মদ্যপান ছাড়লে অস্বস্তিকর লক্ষণ প্রকাশ পায়, যেমন মানসিকভাবে মদের উপর এমন আসক্তি জাগে যে কি হয়, মদ্যপানের উপর কোনো লাগামই থাকে না, ঠিক আছে। আর ডেল্টা অ্যালকোহলিজমে কি হয়, ডেল্টা অ্যালকোহলিজমের ক্ষেত্রে মদ্যপানের পরিমাণের উপর নিয়ন্ত্রণ থাকে। আর তোমার এর ক্ষেত্রে মদ্যপান ছাড়ার ক্ষমতা থাকে না, মানে মদ্যপান ছাড়তেই পারবে না, কোনো মতেই ছাড়তে পারবে না। আর ছাড়লেও কি হবে, অস্বস্তিকর অবস্থা দেখা দেবে, মানে তার শরীর ভালো থাকবে না, ম্যাচ করবে, আরও বিভিন্ন রকম মানে তোমার অনেক ধরনের আচরণ করবে, ঠিক আছে। আর এফসিলেনটা কি, এফসিলেন অ্যালকোহলিজমের ক্ষেত্রে তোমার ডিপসোম্যানিয়া দেখা দেয়। এই ডিপসোম্যানিয়াটা হচ্ছে মদ্যপানের লালসা, মানে মদ্যপান যদি না করে তাহলে ও থাকতেই পারবে না, ওকে লাগবেই, ও শুধু চারিদিকে খুঁজে বেড়াবে কোথায় পাবে, ঠিক আছে। এটাই হচ্ছে মদ্যপানের লালসা। আর এর ক্ষেত্রে কি হয়, মদ্যপান বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, মানে ওর লাগবেই, একেবারে লাগবে। মদ্যপানের জন্য মাতলামি দেখা দেবে। তারপর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মদের আসক্তি গামা বা ডেল্টা অ্যালকোহলিজমের মধ্যে এই অ্যালকোহলিজমের পর্যায়ে পড়ে থাকে, এর উপরে যায় না, ঠিক আছে। এবার তোমার বলেছে যেমন মদ্যপানের ফল, তাই তো মদ্যপানের ফল কি হবে, যেমন মদ্যপানের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর বিশেষ, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা যে আছে এর উপর বিশেষ প্রভাব ফেলবে। তারপর আগে মনে করা হতো যে অ্যালকোহল বা মদ যে আছে এরা কি করতো, উত্তেজক পদার্থ, কিন্তু এখন বোঝা যায় যে এতে উত্তেজনের পরিবর্তে ক্রমশ অবসাদ জেগে ওঠে, ঠিক আছে। তারপর প্রথমের দিকে যেমন মদ্যপানের থেকে কম বা বেশি মাত্রায় মদের উপর মানসিক আসক্তি জাগতো, তারপর আস্তে আস্তে কি হয়, দৈহিক আর কি হবে তোমার দৈহিক যে আছে মানে দেহের দিক দিয়ে এর ওপর নির্ভরতা জেগে উঠবে। বর্তমানে দৃষ্টিভঙ্গিতে অ্যালকোহলিজমকে একটি অসুখ বলে ধরা হয়, কি হয়, এটা হচ্ছে একটা অসুখ হিসেবে তোমাদের ধরা হবে। তারপর যেমন সাইকোসিস, তারপর আর এটার সাথে কি হয় বলো তো, এটাও মনে করা হয় যে মদ পীড়াদায়ক একটি উপাদান, কী হয়, মানে মদ একটা কষ্টকর উপাদান, ঠিক আছে। আর এই যেমন মদ থেকে তীব্র মাদকতা জন্মে, তারপর এর ফলশ্রুতিতে যেমন সিরোসিস, সাইকোসিস, তারপর আরও বিভিন্ন ধরনের রোগ যেমন অগ্নাশয় প্রদাহ, তারপর নিউরোপ্যাথি, তারপর পাকস্থলী প্রদাহ, এরকম বিভিন্ন ধরনের অসুখ হতে পারে, ঠিক আছে। তারপর যেমন মুখ ও ফ্যারিংস এর ক্যান্সার, তারপর আরও নানান ধরনের জায়গায় তোমার ক্যান্সার সৃষ্টি হতে পারে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, ফাইলেরিসিস এর সংক্রমণকারী জীব, প্যাথোজেন, বাহক পতঙ্গ, রোগ বিস্তার, রোগ লক্ষণ এবং দমন কৌশল উল্লেখ করো। দেখো বলেছে ফাইলেরিসিস এর সংক্রমণকারী জীব, এটা হচ্ছে উচেরিয়া ব্র্যানকফটি নামক গোদকৃমি হবে। আর এর বাহক পতঙ্গ হবে ফাইলেরিয়া পরজীবী বাহক পতঙ্গ স্ট্রিকিউলেক্স মশা, ঠিক আছে। আর তোমার রোগের বিস্তারে কি হবে, ফাইলেরিয়া পরজীবী লার্ভা দশাগুলো দিনের বেলায় কি হয়, মানুষের বৃহৎ রক্তবাহে এবং রাত্রিবেলায় দেহের চর্মস্থ রক্তজালকে বসবাস করে। আর স্ট্রিকিউলেক্স মশা যখন রাত্রে ফাইলেরিয়া আক্রান্ত রোগীর রক্তপান করে তার লার্ভাতে সেটা থেকে যায়। আর এই লার্ভা দশাগুলো কি হয়, মশকির দেহে প্রবেশ করে আর মশকির ক্রপে অবস্থান করে। তারপর এই দশাগুলি কয়েকদিন পর কি করে, ক্রপ ভেদ করে বক্ষ পেশিতে পৌঁছায়, মানে এদের বক্ষ পেশি যে আছে তার মধ্যে পৌঁছে যায়। আর সেখান থেকে লার্ভাগুলো পরিণত হয়ে কি করে, মশার যে প্রোবোসিস আছে সেই প্রোবোসিসে অবস্থান করে, ঠিক আছে। আর তোমার যে আক্রান্ত মশকিটি আছে, মানে তোমার কিউলেক্স মশাটি অর্থাৎ স্ট্রিকিউলেক্স মশাটি, সেটা কি করে, যখন সুস্থ মানুষের রক্ত পান করে তখন মশার যে প্রোবোসিস অবস্থানকারী লার্ভাগুলো আছে ওটা মানুষের রক্তে মিশে যায়। আর এইভাবে কি হয়, রোগটার বিস্তার ঘটে, ঠিক আছে। আর ফাইলেরিসিস রোগের লক্ষণ হচ্ছে তোমার আক্রান্ত স্থানে ব্যথা অনুভব করবে, মানে যেখানে তোমার স্ট্রিকিউলেক্স মশাটি কামড়াবে সেখানে প্রচণ্ড হারে ব্যথা হবে। তারপর যেই স্থানে কামড়াবে সেই স্থানের প্রদাহ হবে। তারপর তোমার প্রদাহকালে অল্প জ্বর হবে। তারপর জ্বর সাধারণত অমাবস্যার পূর্ণিমাতে বাড়বে, ঠিক আছে। তারপর আক্রান্ত যে স্থানটা আছে সেখানে লসিকা অবরোধ হওয়ার ফলে কি হবে, আক্রান্ত স্থানটি ক্রমশ ফুলে যেতে থাকবে। আর একে কি বলা হবে, এটাকে গোদ রোগে প্রকাশ পাবে, ঠিক আছে। আর এটাকে আমরা কখনো কখনো বলতে পারি অ্যালিফ্যান্টিয়াসিস, মানে হাতি যে আছে হাতির পায়ের মতো যেই স্থানটিতে মশাটা কামড়াবে সেই স্থানটি ফুলে যাবে, এটাকে বলে এলিফ্যান্টিসিস, ঠিক আছে, এলিফ্যান্টিয়াসিস। আর এই রোগের চিকিৎসা কী কী হতে পারে, এটা 3টি উপায়ে হয়, যেমন পূর্ণাঙ্গ কৃমি দমনের জন্য অ্যান্টিমনি বা আর্সেনিক্যাল প্রিপারেশন ব্যবহার করা হয়। তারপর মাইক্রোফাইলেরিয়া দমনের জন্য ডাইথাইল কার্বামাইজাইন
বা তোমার বলা যায় ওটাকে হেডটাজেন্ট ব্যবহার করা দ্বারা এটাকে তোমার প্রতিকার করা যায়। ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন্স, অ্যাসকারিয়াসিস রোগের প্যাথোজেন, রোগ বিস্তার, রোগ লক্ষণ এবং রোগ সংক্রমণ প্রতিরোধের উপায় উল্লেখ করো। দেখো কি বলেছে, অ্যাসকারিস রোগের প্যাথোজেন, তাই তো। অ্যাসকারিস রোগের প্যাথোজেন হচ্ছে অ্যাসকারিস লুম্বিকয়েডিস। কি? অ্যাসকারিস লুম্বিকয়েডিস। ঠিক আছে। আর এই রোগের বিস্তারটা কি? এটা অনেক সময় কি হয়, পানীয় জলে অ্যাসকারিসের লার্ভাযুক্ত ডিম মিশে যায়। আর বিশেষ করে কি হয়, অগভীর নলকূপ যেমন তারপর কুয়োর জলে এই কুয়োর জল যে আছে এর মধ্যে তোমার এই রোগের মানে তোমার অ্যাসকারিস লুম্বিকয়েডিসের যে ডিমগুলি আছে বা লার্ভাগুলি যে আছে ওই লার্ভাগুলি যুক্ত হয়ে যায়। ঠিক আছে। আর ওই জল পান করলে কি হয়, সহজে লার্ভাগুলি মানুষের অন্ত্রে পৌঁছায় বা অন্যান্য হ্যাঁ অবশ্যই মানবদেহের অন্ত্রে পৌঁছাবে। তারপর যেমন অনেক সময় কি হয়, অ্যাসকারিসের ডিমগুলো ধুলোবালির সঙ্গে বাতাসে ভেসে বেড়ায়। আর আমরা যখন শ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণের মাধ্যমে গলবিলে পৌঁছায়। ঠিক আছে। পরে গলবিল থেকে এই রোগ জীবাণুটি আমাদের অন্ত্রে, মানবদেহের অন্ত্রে এসে চলে আসে। তারপর যেমন অনুন্নত গ্রাম অঞ্চলে বা বস্তি এলাকায় কি হয়, মৃত্তিকা দূষণ খুব স্বাভাবিক ব্যাপার, তাই তো। মাটিতে মিশে থাকা অ্যাসকারিস লার্ভাযুক্ত ডিম নখের মধ্যে আটকে ডিমগুলো কি করে, সরাসরি অন্ত্রে পৌঁছায়। মানে যখন মানুষের নখে যে ডিমগুলো আছে ওই ডিমগুলো ঢুকবে তখন তাহলে এই যে গ্রাম অঞ্চলের মানুষ বা তোমার কি বলে ওটাকে ইসের লোকগুলি, বস্তি এলাকার লোকগুলি, তাই তো, ওরা কি করে, ভালো করে হাত তো পরিষ্কার করে না, তো এমনি হালকা জল দিয়ে ধুয়ে নিল, তারপর ভাতটা যে খাবে বা অন্যান্য যে কোনো খাবার খাবে, খাওয়ার ফলে কী হবে, নোকে ঢুকে থাকে যে ডিমগুলি আছে অ্যাসকারিসের, সেগুলো কি হবে, মানবদেহের ভিতরে প্রবেশ করবে, তাই তো। ভিতরে প্রবেশ করার ফলে কী হবে, সেটা মানবদেহের সরাসরি অন্ত্রে পৌঁছে যাবে। তারপর কৃষিক্ষেত্রে যেসব মানুষগুলি দেখবে, অনেক মানুষই আছে গ্রামাঞ্চলের অনেক মানুষের বাড়িতে টয়লেট নেই, তারা কি করে, মাঠে ঘাটে সেখানে তোমার টয়লেট করে, তো তাদের দেহে যদি তোমার ওই রোগটি থাকে, অর্থাৎ অ্যাসকারিস রোগটি থাকে, তাহলে কী হবে, তাদের টয়লেটের মাধ্যমে সেটি হচ্ছে মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে যাওয়ার ফলে কী হবে, সেখানে তো কিছু সময় পরে ওটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সেখানে যে সবজি বা নানান ধরনের তোমার ফসল যে উৎপন্ন করা হবে, সেই ফসলের মধ্যে তো সেই জীবাণুটি থেকেই যাবে, তাই না, অর্থাৎ লার্ভাগুলি থেকে যাবে। আর ওটা যখন আমরা সবজির মাধ্যমে, ধরো শাকসবজির মাধ্যমে যখন আমরা খাবো, শাকসবজিটা যে খাবো, তাহলে ওটা খাওয়ার ফলে সরাসরি আমাদের অন্ত্রে প্রবেশ করবে। আর এভাবেই কী হবে, এই যে অ্যাসকারিস রোগটি আছে এর বিস্তার ঘটবে। তারপর যেমন বলেছে অ্যাসকারিস রোগের লক্ষণ, তাই তো। অ্যাসকারিস রোগের লক্ষণ হতে পারে তোমাদের খাওয়াটা মানে তোমরা যে খাবে এই খাওয়াটা খুব মাদিন্য দেখা যাবে, মানে খেতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না। তারপর মুখ দিয়ে জল উঠবে, গা বমি বমি লাগবে, মানে গাটা যে গুলাবে, সবসময় বমি বমি ভাব মনে হবে। তারপর নাভির চারপাশে অল্প অল্প ব্যথা হবে, মানে নাভি যে আছে নাভির চারিদিকে ব্যথা শুরু হবে। তারপর কী হবে, উদরাময় আর মলের সঙ্গে কৃমি নির্গমন, মানে কৃমি বেরোবে। তারপর অনেক সময় তোমার মুখ বা নাক দিয়েও কৃমি বেরোতে পারে। তারপর কী হবে, ঘুমের ঘরে কথা বলবে। তারপর যখন সে ঘুমিয়ে থাকবে তখন দাঁতগুলি কিরমির করে উঠবে। তারপর লালাক্ষরণ এসব হতে থাকবে। এটা হচ্ছে অ্যাসকারিস রোগের লক্ষণ। আর এই রোগ সংক্রান্ত প্রতিরোধের উপায় যেমন হতে পারে পানীয় জল ফুটিয়ে খাওয়া, তারপর কাঁচা শাকসবজি যে আছে ওটা, মানে কাঁচা শাকসবজি আছে সেটাকে না খাওয়াই ভালো, ওটা সবসময় বয়েল করে খাওয়া উচিত। ঠিক আছে। তারপর বা ভালো করে ধুয়ে খাওয়া উচিত, কিন্তু মেনলি তুমি যদি বয়েল করে খাও তাহলে এটা খুব কম, মানে এই রোগটা ছড়ানোর সেটা কম হয়ে যাবে। তারপর খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, নাহলে নোকে ঢুকে থাকা সেই নোংরা জীবাণুগুলো, লার্ভাগুলো ওটা দেহের অন্ত্রে প্রবেশ করবে। তারপর তোমার যে পয় প্রণালীর নিকাশি ব্যবস্থা আছে সেখানে বিজ্ঞানসম্মত করতে হবে। তারপর যেখানে মলত্যাগ করা যাবে না, কারণ মলত্যাগ করলে তো তোমার সেটা মাটির সাথে মিশবে, মাটির সাথে মিশার ফলে সেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু সেখানে যে শাকসবজিগুলো হবে সেখানে তো সে অ্যাসকারিসের লার্ভাগুলো থেকেই যাবে, তাই না, তাহলে ওটা কী হবে, মানবদেহ সে শাকসবজির মাধ্যমে মানবদেহের ভিতরে প্রবেশ করবে। ওকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, অ্যান্টিবডি কাকে বলে, অ্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা করো, অ্যান্টিবডি কত প্রকারের, এদের সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট, ড্রাগ কি, ড্রাগের অপব্যবহার বলতে কি বোঝো, কয়েকটি ড্রাগের উদাহরণ দাও, ড্রাগ কত প্রকারের হয়, মাদক নির্ভরতার লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কী। এরপরে নেক্সট কোশ্চেন, স্বাভাবিক কোষ ও ক্যান্সার কোষের 4টি পার্থক্য লেখো। দেখো স্বাভাবিক কোষটা কি, যেটা মানে ধরো একটা কোষ আছে, ওই কোষটা কি হবে, খুব আস্তে আস্তে, মানে এটা ধরো একটা কোষ, ঠিক আছে, এখানে কি হবে, আস্তে আস্তে তোমার সেটা বৃদ্ধি পাবে।
কিন্তু ক্যান্সার কোষ যে থাকে সেটা কি হবে, অতিরিক্ত মানে মাত্রায় বৃদ্ধি পাবে, মানে এরকম এরকম করে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেতে থাকবে, মানে এত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে যে বলার মতো না। কিন্তু স্বাভাবিক কোষটা খুব ধীরে ধীরে বা অনেক আস্তে আস্তে সেটা সংখ্যা বৃদ্ধি করবে, কিন্তু ক্যান্সার কোষে অনিয়ন্ত্রিতভাবে সংখ্যা বৃদ্ধি করবে। তারপর স্বাভাবিক কোষে কি হবে, স্বাভাবিক কোষের যে বহিঃতলে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড সুনির্দিষ্ট মাত্রায় থাকায় প্লাজমা পর্দা অর্ধতরল অবস্থায় থাকবে। প্লাজমা পর্দাটা কি অর্ধতরল অবস্থায় থাকবে, মানে ফুলফিল তরল থাকবে না, ওটা অর্ধতরল হয়ে যাবে। আর ক্যান্সার কোষের ক্ষেত্রে কি হবে, এর মধ্যে প্লাজমা পর্দা বেশি তরল প্রকৃতির হয়, মানে পুরো লিকুইড টাইপস হয়। আর এর কারণ কি, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড যে আছে এর পরিমাণের পরিবর্তে অনুপাতে পাওয়া যায়, মানে এদের অনুপাতটা যে আছে প্রায় সিমিলার পাওয়া যায়, তাই এটা প্রচুর পরিমাণে লিকুইড পাওয়া যায়, ঠিক আছে। তারপর যেমন কৃষি মাধ্যমে পাত্রের তলায় কলা কোষগুলো বৃদ্ধি পেয়ে এক কোষ বিশিষ্ট স্তরে বিন্যস্ত হয়, আর এর ফলে কি হবে, সংস্পর্শে প্রতিবন্ধ প্রক্রিয়ার ফলে বিভাজন বন্ধ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে তোমার স্বাভাবিক কোষ। আর ক্যান্সার কোষের ক্ষেত্রে কি হয়, ক্যান্সার কোষগুলোতে সংস্পর্শে প্রতিবন্ধ ক্রিয়া দেখা যায় না, আর এর ফলে কি হয়, কোষগুলো বহু কোষ বিশিষ্ট স্তরে বিন্যস্ত হয়। আর তোমার এখানে যেহেতু 4টা পার্থক্য বলেছে, আরেকটা তুমি বলতে পারো যে প্রাণীর স্বাভাবিক কোষগুলো কৃষ্টি মাধ্যমে কি করবে, সংখ্যা বৃদ্ধি করবে, আর এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর বার্ধক্য অবস্থায় পৌঁছাবে এবং একসময় তার কি হবে, মৃত্যু ঘটবে, ঠিক আছে। আর ক্যান্সার কোষের ক্ষেত্রে কি হবে, ক্যান্সার কোষগুলো অমর চরিত্রের হয়, মানে এটা সারা জীবন ওটা বৃদ্ধি পেতেই থাকে, অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এরপর চিত্রসহ অ্যাসকারিসিসের জীবনচক্র সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, ম্যালেরিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, অ্যাসকারিসিস, আমাশয়, ফাইলেরিয়াসিস রোগের বিস্তার, লক্ষণ, দমন কৌশলগুলি লেখো। অঙ্কোজিন ও টিউমার সাপ্রেসর জিন কাকে বলে, উদাহরণ দাও। এরপরে নেক্সট চ্যাপ্টার, খাদ্য উৎপাদনে উন্নতি সাধন। দেখো এখানকার কিন্তু প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্নই মন দিয়ে বুঝবে। ফার্স্ট কোশ্চেন, ব্রিডিং হাঁপা ও হ্যাচিং হাঁপার মূল পার্থক্য কী? দেখো ব্রিডিং হাঁপায় কি হয়, ব্রিডিং হাঁপায় মাছের প্রজনন ঘটানো হয়, আর এই হাঁপায় কি হয়, অপেক্ষাকৃত বড় আকারের, ধরো যেমন 3 মিটার ইন্টু 1.5 মিটার ইন্টু 1 মিটারের হয়, ঠিক আছে। আর হ্যাচিং হাঁপায় ডিম ফোটানো হয়, আর এই হাঁপায় কি করা হয়, অপেক্ষাকৃত ছোট আকারে, ধরো প্রথমেটা কি ছিল 3 মিটার, তাহলে এটা হবে 2 মিটার, আর ওটা ছিল 1.5 মিটার, নিচে যেটা হবে তোমার হ্যাচিং হাঁপা ওটার ক্ষেত্রে হবে 1 মিটার, আর তারপর 1 মিটার ছিল, এই দুটো সেমই থাকবে, 1 মিটারই থাকবে, ঠিক আছে। তারপর যেমন ব্রিডিং হাঁপায় একটি ঘর থাকে আর এর মুখটি ঢেকে রাখা হয়, আর হ্যাচিং হাঁপার ক্ষেত্রে কি হয়, 2টি ঘর থাকে। তাহলে কি বুঝলাম আমরা, ব্রিডিং হাঁপায় একটি ঘর থাকে আর হ্যাচিং হাঁপায় 2টি ঘর থাকে, এবং হ্যাচিং হাঁপার মুখটি যে আছে ওটাকে ঢেকে রাখা হয় না, কিন্তু সে তোমার ব্রিডিং হাঁপা যে আছে এর ক্ষেত্রে মুখটি ঢেকে রাখা হয়। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, প্রণোদিত প্রজনন বা হাইপোফাইজেশন কাকে বলে। দেখো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা দেখো এইচএস কিন্তু 2017-তে এসেছিলো। দেখো প্রণোদিত প্রজনন বলতে কি, বা প্রণোদিত প্রজননকে আমরা আবার বলতে পারি হাইপোফাইজেশন, তাই তো। এটা কি, এটা হচ্ছে যে পদ্ধতিতে কি হয়, পরিণত স্ত্রী আর যে পুরুষ আছে, পুরুষ মাছ, সেই পরিণত স্ত্রী আর পুরুষ মাছকে পিটুইটারি নির্যাসে ইনজেক্ট করে তাদের জনন গ্রন্থিকে উদ্দীপ্ত করে বদ্ধ জলাশয়ে, মানে জলাশয়টা তোমার বদ্ধ প্রকৃতির হয়, বদ্ধ জলাশয়ে কি করা হয়, প্রজননে লিপ্ত করানো হয়। আর এর ক্ষেত্রে কি করা হয়, শুক্রাণু ও ডিম্বাণু নিঃসরণ করা হয়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হাইপোফাইজেশন বা প্রণোদিত প্রজনন। এরপরে দেখো 2টি বিদেশি কার্পের উদাহরণ দাও। এটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এটা কিন্তু দুটো ইয়ারেই রিপিট হয়েছে, 15 আর 17, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলেছে, 2টি বিদেশি কার্পের উদাহরণ দাও, তাই তো। বিদেশি কার্প কি, যেসব কার্প আমরা কি করি, বিদেশ থেকে আমদানি করি বা বিদেশ থেকে নিয়ে আসি, সেই সব কার্পকে আমরা কি বলবো, বিদেশি কার্প। আর এই বিদেশি কার্পগুলো না ভারতে আসার ফলে কি হয়েছে বলো তো, এদের বৃদ্ধি তো খুব হারে বৃদ্ধি পেয়েছে, মানে অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভারতীয় যে প্রজাতিগুলি আছে না সেগুলি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আর 2টি বিদেশি কার্পের উদাহরণ যেমন রজত রুই, তারপর ঘেঁষো রুই, এটি হচ্ছে 2টি বিদেশি কার্পের উদাহরণ। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, এমাস্কিউলেশনের পর কি কি সাবধানতা অবলম্বন করা দরকার। এমাস্কিউলেশন
পদ্ধতিটি সংক্ষেপে লেখো। দেখো, ইমাস্কিউলেশন বলেছে, তাই তো? ইমাস্কিউলেশনের পর কি হয়, পুং আর স্ত্রী পুষ্প বা মঞ্জুরি মসলিন কাপড় হতে পারে, তোমার প্লাস্টিক বা হতে পারে তোমার কাগজের থলিতে আবদ্ধ করে রাখা হয়। আর এই রাখা হয় যাতে কি করা হয়, কোনোভাবেই গর্ভমুণ্ডের উপর যে বাইরে থেকে আসা পরাগরেণু পড়ে না যায়, মানে বাইরে থেকে যে আকাশে উড়ে উড়ে যে পরাগরেণুগুলো আসছে ওগুলো যাতে পড়ে না যায়। আর কম উচ্চতাযুক্ত উদ্ভিদের, ধান যেমন, তারপর গম, এদের ক্ষেত্রে কী হয়, সমগ্র যে উদ্ভিদ আছে ওই উদ্ভিদকে আবৃত করে রাখা যায়, ঠিক আছে? তারপরে যেমন নেক্সটে বলেছে, দেখো, ইমাস্কিউলেশন পদ্ধতিটি সংক্ষেপে লেখো। এই ইমাস্কিউলেশন পদ্ধতি কি, ওই স্বনিষেক প্রতিহত করার জন্য ইমাস্কিউলেশন করা হয়, ঠিক আছে? উদ্ভিদের প্রকৃতির উপর নির্ভর করে ইমাস্কিউলেশন বিভিন্নভাবে ভাগ করা হয় বা বিভিন্ন উপায়ে করা হয়। যেমন তোমার ধরো চিমটে বা কাঁচির সাহায্যে। এর ক্ষেত্রে কি হয়, বৃহদাকার পুষ্পের মানে বড় বড় ফুল যে আছে এদের ক্ষেত্রে মুকুলাবস্থায় চিমটের সাহায্যে ফুলকে সামান্য খুলে দেওয়া হয় বা তোমার ফাঁকা করে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। আর এটা কি করা হয়, কাঁচির সাহায্যে অপরিণত যে পুংকেশরগুলো আছে সেটাকে বের করে ফেলে দেওয়া হয়, মানে নষ্ট যে সেগুলো আছে পুংকেশরগুলোকে ফেলে দেওয়া হয়, ঠিক আছে? তারপর যেমন ঠান্ডা বা গরম জল প্রয়োগ করে ইমাস্কিউলেশন করা হয়। এক্ষেত্রে কি হয়, তোমার দানা শস্য জাতীয় যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদের ক্ষেত্রে ফুলগুলো অতীব ক্ষুদ্র, মানে অনেক ক্ষুদ্র হয়, ঠিক আছে? অনেক ক্ষুদ্র হওয়ার ফলে কি হয়, পুংকেশর অপসারণ করা সম্ভব হয় না। মানে এত ছোট ছোট ফুলে তোমার কাঁচি বা চিমটের সাহায্যে কি সেটা পুংকেশরগুলোকে অপসারণ করতে পারবে না, কারণ এত ক্ষুদ্র ফুলে তো করা যায় না, তাই না? সেই কারণে কি হয়, সমগ্র পুষ্পবিন্যাসকে ফ্লাস্কের মধ্যে গরম জলে, প্রায় ধরো গরম জলটার তোমার হবে, উষ্ণতা হবে 45 ডিগ্রি থেকে ধরে নাও 53 ডিগ্রির কাছাকাছি, মানে 53 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতায়, বা আর এটাকে কত মিনিট, 3 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখলে, মানে এত ডিগ্রি ধরো 45 থেকে 53 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তোমার 3 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। আর এই ডুবিয়ে রাখলে কি হবে, পুংকেশরগুলি যে আছে পুংকেশরগুলি নষ্ট হয়ে যাবে বা বন্ধা হয়ে যাবে, ঠিক আছে? তারপর যেমন আছে সাকশন পদ্ধতির সাহায্যে। এই সাকশন পদ্ধতিতে কি হয়, ফুলের আকৃতি যদি খুব ছোট হয় তাহলে কি হবে, এই যে সাকশন পদ্ধতিটা যেছে এই সাকশন পদ্ধতিটা অবলম্বন করা হবে। আর এটাতে কিভাবে অবলম্বন করা হবে, এটা হচ্ছে ফুল ফোটার আগে বা ধরো ফুল ফোটার ঠিক পরেই চিমটার সাহায্যে পাপড়িগুলোকে সরিয়ে, মানে যেই ধরো ওটা কলি আকারে থাকবে, তো ওই কলি আকারে থাকার আগে, আকারে থাকাকালীন কী করা হবে, চিমটের আকারে ওই পাপড়িগুলোকে সরিয়ে দেওয়া হবে। তারপর পরাগধানীগুলো যে আছে ওটাকে খুলে দেওয়া হবে। আর খুলে দিয়ে চোষক নলের সাহায্যে কী করতে হবে, পরাগধানী শুষে বের করে নিতে হবে বা বের করে নেওয়া হয় এই যে এই সাকশন পদ্ধতির মাধ্যমে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, পোল্ট্রি পাখির একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো, এটির প্রধান উপসর্গ ও নিয়ন্ত্রণ উল্লেখ করো। দেখো কি বলেছে, পোল্ট্রি পাখির একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, তাই তো? এটার একটা ব্যাকটেরিয়া গঠিত নাম হচ্ছে পলুরাম, মনে রাখবে কিন্তু, কি পলুরাম, ঠিক আছে? আর এর উপসর্গ তোমার সাধারণ বাচ্চা, তারপর মানে সাধারণ যে ছোটো ছোটো যে বাচ্চা আছে, সাধারণত বাচ্চাগুলো ওই মুরগির বাচ্চায় আক্রান্ত হয় এই পলুরাম রোগে, ঠিক আছে? তারপর যেমন পালকগুলো কি হয়, জীর্ণ হয়ে পড়ে, তারপর দেহ অবসন্ন, তারপর এই যে পোলট্রি মুরগিগুলো যে আছে এই পোলট্রি মুরগিগুলোর যে তোমার মলদার আছে, মলদারটা কি হয়, সবুজ কালারের আঠালো মল দেখা যায়, মানে খুব সবুজ কালারের হয়, ঠিক আছে, চটচটে হয়। আর এর নিয়ন্ত্রণ কিভাবে করবে, এর নিয়ন্ত্রণ হবে তোমার ফুরাজয়েড সলিডিয়ন নামে একটা ওষুধ আছে, সেটা খাবারের সঙ্গে কি করা হয়, যারা ফার্ম করে, মুরগির ফার্ম করে, তারা কি করে, ওটা মিশিয়ে দেওয়ার ফলে, এটা মিশিয়ে খাওয়ালে কী হয়, এই রোগটাকে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে? এরপরে নেক্সট কোশ্চেন, কলা পালন কি, কলা পালন কত প্রকারের হয়? দেখো কি বলেছে, কলা পালন, তাই তো? এই কলা পালনটা কি, এই কলা পালন হচ্ছে পরীক্ষাগারে কাচের পাত্রে কি করা হয়, উপযুক্ত পুষ্টি মাধ্যমে উদ্ভিদের অন্তরিত কোষ, তারপর তোমার কলা বা অঙ্গ, এদের বৃদ্ধি ও পোষণ ঘটানোকে আমরা কি বলবো, টিস্যু কালচার বা কলা পালনের আরেকটা নাম হচ্ছে টিস্যু কালচার। তারপর যেমন আমরা বললাম পরীক্ষাগারে কাচের পাত্রে, তাই তো? যেমন কাচের পাত্র কী হতে পারে, টেস্ট টিউব, কনিক্যাল, ফ্লাস্ক, এগুলো হতে পারে, ঠিক আছে? এদের মধ্যে তোমার যে
সেটা আছে উপযুক্ত পুষ্টি মাধ্যমে উদ্ভিদের যে অন্তরিত কোষ কলা আর অঙ্গের বৃদ্ধি ঘটানো হচ্ছে ওটাকে আমরা কলা পালন বলছি। ঠিক আছে, কলা পালন পদ্ধতিতে কোনো জীবদেহ থেকে সজীব কলা স্বল্প বা অংশ পৃথক করে জীবাণুযুক্ত অবস্থায় পরীক্ষাগারে বিশেষ পাত্রে উপযুক্ত পুষ্টি মাধ্যমে প্রয়োজন মতো অনির্ধারিত সময়ের জন্য বৃদ্ধি বা পোষণ ঘটানো হয়। দেখো, তোমাদের জন্য আমরা কিন্তু অনেক অনেক বেশি পরিশ্রম করছি। ঠিক আছে, তো তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাদের মোটিভেশন। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের খুশি লাগবে, তাহলে আমরা তোমাদের জন্য আরও উৎসাহিত হবো, আরও এর থেকেও ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টও করো, সাথে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। আর এরকম ডিটেলস থেকে ডিটেলস অ্যানালাইজ ভিডিও তোমাদের যদি আরও চাই তাহলে আমাদেরকে বলবে, আমরা আরও ডিটেলস থেকে ডিটেলস অ্যানালাইজ ভিডিও শুধু তোমাদের জন্য নিয়ে আসবো। দেখো, তারপরে বলেছে যে কলা পালন কত প্রকারের হয়, তাই তো কলা পালন বিভিন্ন প্রকারের হতে পারে, কারণ যেহেতু এদের অঙ্গ বা এদের অঙ্গের যে আছে অঙ্গ বা উদ্ভিদ কোষের অঙ্গ এদের বৃদ্ধি নিয়ে, তাই তো যেমন হতে পারে অঙ্গ পালন হতে পারে, ভ্রূণ পালন হতে পারে, তারপর ক্যালাস পালন হতে পারে, প্রলম্বন পালন হতে পারে, প্রোটোপ্লাস্ট পালন হতে পারে, এরকম অনেক ধরনের পালন হতে পারে, কলা পালন হতে পারে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, সিঙ্গেল সেল প্রোটিন বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। বায়ো ফর্টিফিকেশন কি? দেখো এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। দেখো এটা কিন্তু HS 16 আর 23 দুটোতেই এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কোয়েশ্চেনে কি বলেছে, সিঙ্গেল সেল প্রোটিন, তাই তো এই সিঙ্গেল সেল প্রোটিনটা কি ব্যাকটেরিয়া, শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক বা ইস্টের বিশুদ্ধ বা মিশ্র কালচার থেকে নিষ্কাশিত যে প্রোটিন পশু বা মানুষের অনুরূপ খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তাদের এককোষী প্রোটিন বা সিঙ্গেল সেল প্রোটিন বলে। ঠিক আছে, যেমন তোমার স্পিরুলিনা ম্যাক্সিমা নামক শৈবাল আছে, সেই শৈবাল থেকে SCP উৎপন্ন হয়, এটা মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে বা পশু খাদ্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। আর তোমার উদাহরণটা হয়ে গেল। এবার বলেছে দেখো বায়ো ফর্টিফিকেশন, তাই তো বায়ো ফর্টিফিকেশনটা কি, সংক্রায়ণ প্রক্রিয়ায় বা কী হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ধরো বিভিন্ন শস্যের পুষ্টিগত মান কি করা হয় অনেক বেশি বাড়িয়ে তোলা হয়। আর এই যে বাড়িয়ে তোলা হচ্ছে পুষ্টিগত মানটাকে যে অনেক অনেক পরিমাণে বাড়িয়ে তোলা হচ্ছে না, এই পদ্ধতিটাকেই আমরা কি বলবো, বায়ো ফর্টিফিকেশন। কি বলবো, বায়ো ফর্টিফিকেশন। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, কোষ বা কলা পালনের গুরুত্বগুলি লেখো। দেখো এই কোশ্চেনটা কিন্তু 2016তে এসেছিল, তো ভালো করে দেখে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন, মৌমাছির পালন বা এপিকালচার কাকে বলে? মৌমাছির প্রকার ও তার বিভিন্ন প্রজাতির নাম লেখো। একটি মৌচাকে কত প্রকারের মৌমাছি থাকে, তাদের কাজ কি? ওয়াগল নৃত্য কাকে বলে? রাজকীয় জেলি ও বৈভাবিক উড্ডয়ন কাকে বলে? দেখো কি বলেছে যে মৌমাছির পালন বা এপিকালচার কাকে বলে, তাই তো মৌমাছির পালন ও তাদের তৈরি মৌচাক থেকে মধু ও মোম আহরণ আমাদের দেশে একটি অর্থকরী কুটির শিল্প হিসেবে পরিণত হয়েছে। দেখবে তুমি তোমার বাড়ির আশেপাশেও দেখবে বিভিন্ন ধরনের মৌমাছিরা মৌচাক করে রেখেছে, তারপর বিভিন্ন ধরনের গাছে, তারপর অনেকের বাড়ির অনেক চত্বরে করে রাখে, ছাদের কিছু কিছু জায়গায় করে রাখে, কানাচিতে এরা কি করে তাদের মৌচাক তৈরি করে। আর এই মৌচাক থেকে আমরা মধু পাই, মোম পাই, তো এটা একটা অর্থ করি। তাই এটা কি করা হয় এখন, এটাকে পালন মাধ্যমে মানে কৃষি পালন করা হয়। ঠিক আছে, আর এদের অর্থনৈতিক ক্ষেত্রে পুষ্টি লাভের উদ্দেশ্যে মৌমাছির পালনকেই বলা হয় এপিকালচার। ঠিক আছে, এবার যেমন তোমার এখানে বলেছে মৌচাকের প্রকার, তাই তো এই মৌচাকের প্রকার কি 3 প্রকারের হয়। যেমন তোমার রানী মানে মৌমাছি যে আছে, মৌচাকে 3 প্রকারের থাকে, যেমন রানী মৌমাছি, পুরুষ মৌমাছি আর কর্মী মৌমাছি। তোমার রানী মৌমাছির বৈশিষ্ট্য কী হতে পারে, যেমন রানী মৌমাছিরা আকারে সবচেয়ে বড় হয়, মানে যত মৌমাছি আছে, এই যে 3 প্রকারের মৌমাছি আছে পুরুষ, কর্মী আর রানী, তো এই পুরুষ আর কর্মী মৌমাছি থেকে রানী মৌমাছি আকারে অনেক বড় হয়। ঠিক আছে, আর এদের দেহে যে আছে ডানাটা, এটা তুলনামূলক ছোট হয় অন্যান্য ওই দুটো মৌমাছি থেকে। আর এদের যে পাগুলো থাকে অনেক শক্ত হয় বা মজবুত হয়। ঠিক আছে, আর এই যে নতুন রানী বয়স্ক আর নিষ্ক্রিয় হয়ে পড়লে কি হয়, কর্মী মৌমাছিরা তাকে মেরে ফেলে দেয়। তারপর ঝাঁক গঠনের সময় এই যে রানী মৌমাছি যে আছে, এই রানী মৌমাছি ছাড়া এর ঝাঁক গঠন হয় না। আর
এই রানী মৌমাছি যেখানে বসবে সেখানেই ধরে নাও ওই মৌচাকের অবস্থান হবে, ঠিক আছে। এবার রানী মৌমাছির কাজ কি? রানী মৌমাছির প্রধান কাজ হচ্ছে ডিম পাড়া। আর এরা কি করে? চাক নির্মাণ, তারপর মধু ও মকরন্দ সংগ্রহ ইত্যাদির কোনো কাজে অংশগ্রহণ কিন্তু করে না, ঠিক আছে, বা নেয় না। এরপর পুরুষ মৌমাছির বৈশিষ্ট্য কী কী হতে পারে? রানী মৌমাছির চেয়ে এরা দৈর্ঘ্যে ছোট হয়, ঠিক আছে, কিন্তু এদের দেহটা যে থাকে এটা অনেক সুগঠিত হয়। আর এরা কি হয়? এরা শ্রমিকদের চেয়ে অপেক্ষাকৃত বড় হয়, মানে তার মানে এখান থেকে আমরা বুঝে গেলাম কিন্তু শ্রমিকরা ছোট হয়, তাহলে রানী মৌমাছি সব থেকে বড়, তারপরে হচ্ছে তোমার পুরুষ মৌমাছি, তারপরে তোমার কর্মী মৌমাছি, ঠিক আছে। আর এই যে রানী মৌমাছির সে তোমার পুরুষ মৌমাছি আছে, পুরুষ মৌমাছিরা নিজেরা খাদ্য সংগ্রহে অক্ষম, মানে এরা নিজেরা খাদ্য সংগ্রহ করতে পারে না, কিন্তু এরা কি হয়? প্রচুর পরিমাণে খাবার আত্মসাৎ করে। আর কর্মী মৌমাছিরা প্রজনন ঋতুতে পুরুষের যত্ন নেয়, বর্ষা ও শীতে এরা উপনিবেশ থেকে বিতাড়িত হয়, ঠিক আছে। আর এদের কাজ কি? পুরুষ মৌমাছিদের কাজ কেবল রানী মৌমাছি যে আছে এদের সঙ্গে প্রজননে অংশ নেয়, বাদবাকি যে এদের মৌচাকের কোনো কাজ করে না, এরা মৌচাকের কোনো কাজই করে না, ঠিক আছে। আর মধু বা পরাগ সংগ্রহ এরা অংশগ্রহণ নেয় না। কিন্তু কর্মী মৌমাছি যে আছে এদের কিন্তু প্রচুর কাজ, বুঝলে। কারণ দেখো, যেহেতু রানী মৌমাছিও সে মকরন্দ সংগ্রহ অংশগ্রহণ করছে না, মধু সংগ্রহ অংশগ্রহণ করছে না, তাহলে কাদের করতে হবে এইসব কাজ বলো? এইসব তো তোমার কর্মী মৌমাছিদের করতে হবে, তাই না? তারপর মৌচাকও পাহারা দিতে হবে, তারপর চাক পরিষ্কারও রাখতে হবে এদেরই, তারপর রানী মৌমাছি পুরুষ মৌমাছি এদের সেবাও করতে হবে, তারপর মৌচাক নির্মাণও এদের করতে হবে, তারপর তোমার সন্তান লালন পালনও এদের করতে হবে। তাহলে ভাবছো রানী আর হচ্ছে পুরুষ মৌমাছি তো সেই আনন্দে বসে বসে খাবে, কিন্তু ভাবো কর্মী মৌমাছির কত কাজ, তাই না? আর এই কর্মী মৌমাছি যে আছে এরা কিন্তু রানী আর পুরুষের তুলনায় অনেক ছোট হয়, ঠিক আছে। আর এদের যে ডিম্বাশয় আছে এদের ডিম্বাশয় সৃষ্টি হয় না, কারণ তোমার স্ত্রী মৌমাছি যে আছে বা রানী মৌমাছি এদের ডিম্বাশয় তৈরি হয়। আর এদের ডিম্বাশয় তৈরি হয় বলেই পুরুষ মৌমাছি এদের প্রজননে অংশগ্রহণ করে, ঠিক আছে। কর্মী মৌমাছি এটাতে করে না। এরা কি হয়? এরা বন্ধা হয়, এরা প্রজননে অক্ষম হয়, ঠিক আছে। এদের দেহে যে শেষ ভাগটা আছে না সেখানে হুল থাকে। কেন বলো তো হুল থাকে? এদের তো তোমার ওই যে ওদের মৌচাকটা যে আছে ওই মৌচাকটাকে তো তাদের রক্ষা করতে হয়। এবার যদি কেউ সেটাকে ঢিলায় পাথর দিয়ে, তাহলে এখন ও মৌচাকটা রিকভারি করবে, ঠিক আছে, কিন্তু ওর প্রতিশোধ নেবে না। ওটা তো পুরুষ বা তোমার করবে না, রানী মৌমাছি করবে না, ওটা কে করবে? ওটা তো তোমার হচ্ছে কর্মী মৌমাছি করবে। তাহলে তো ওদের প্রতিরক্ষার জন্য কিছু লাগবে, তাই না? তাই তাদের শেষ অঙ্গে একটা হুল থাকে তাদের প্রতিরক্ষার জন্য, ঠিক আছে। তারপর এদের আয়ুষ্কাল গড়ে 50 দিন হয়, 50 দিনের বেশি কিন্তু হয় না, 50 দিন পরে এরা মরে যায়। তারপর বসন্ত আর শীতকালে এরা কঠিন পরিশ্রমে লিপ্ত থাকায় আয়ু আরও কমে যায়, বুঝলি। আর এই সময় কি হয়? এরা মাত্র 6 সপ্তাহ বাঁচে। তারপরে দেখো, যেমন এরপরে যেমন বলেছে ওয়াগাল নৃত্য, তাই তো। ওয়াগাল নৃত্যটা কি বলো তো? যখন কোনো মৌমাছি তারা অন্য জায়গায়, মানে তাদের মৌচাকের থেকে অনেক দূরে মধু বা পরাগের সন্ধান পেলো, তাহলে এবার তো এই যে সেটা আছে তাদের মৌচাকে, সেখানে সন্ধান পাঠাতে হবে। এবার যদি সেখানে তার সন্ধান পাঠাতে যায় তাহলে তো অনেকটা সময় লেগে যাবে, তাই না? তাই এরা কি করে? আকাশের অনেক উপরে উঠে, যাতে ওই মৌচাক থেকে আরও যে কর্মী মৌমাছিরা আছে তারা যেন দেখতে পায়, ওই রকম উঁচুতে গিয়ে তারা কি করে? এই আকৃতির নৃত্য করতে শুরু করে। তো এই নৃত্যটা দেখে সব কর্মী মৌমাছিরা বুঝে যায় যে সেখানে খাদ্য আছে বা খাদ্যের সন্ধান পাওয়া গেছে। তাই এখানে ওয়াগাল নৃত্য বা এই আকৃতির যে নৃত্যটা করে সেটাকে আমরা বলবো ওয়াগাল নৃত্য। এবার তারপরে দেখো রাজকীয় জেলি বা বৈবাহিত উড্ডয়ন কাকে বলে, তাই তো। এই রাজকীয় জেলিটা কি? শ্রমিক মৌমাছির গলবিল থেকে নিঃসৃত পরাগ বা পাচিত মধু ও লালারসের মিশ্রণকেই রাজকীয় বা রয়্যাল জেলি বলে, ঠিক আছে। আর এই বৈবাহিত উড্ডয়নটা কি? এক বা একাধিক পুরুষ মৌমাছি যখন রানী মৌমাছির সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে একসাথে উড়তে থাকে তাকে কি বলে? বৈবাহিক উড্ডয়ন। কারণ দেখো কর্মী মৌমাছিরা তো তারা বন্ধা হয়, তো এরা তো রানী মৌমাছির প্রজননে অংশগ্রহণ করবে না, তাই কারা করে? পুরুষ মৌমাছিরা রানী মৌমাছিদের সাথে প্রজননে সাহায্য করে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, প্রাণী প্রজননের উদ্দেশ্য কি? কৃত্রিম ইনসেমিনেশন বলতে কি বোঝো? দেখো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা দেখো HS 2016-তে এসেছিল।
দেখো কি বলেছে, প্রাণী প্রজননের উদ্দেশ্য কি। এবার প্রাণী প্রজননের উদ্দেশ্য কি কি হতে পারে, যেমন তোমার দুধ, ডিম, মাংস, পশম এদের উৎপাদন বাড়ানো। তারপর তোমার দুধ, তারপর এই যে দুধ, মাংস, ডিম এরা আছে যে এদের গুণমান আর পরিমাণ বৃদ্ধি করা। তারপর প্রাণীদের হচ্ছে বৃদ্ধি হার বাড়ানো, রোগ প্রতিরোধ করা, জননের হার বাড়ানো। এরপরে দেখো বলেছে প্রাণী প্রজননের পদ্ধতিগুলি উল্লেখ করো। প্রাণী প্রজনন সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যেমন অন্তঃপ্রজনন, এটাকে আমরা বলবো ইনব্রিডিং, আর বহিঃপ্রজনন বা আউটব্রিডিং। এই ইনব্রিডিংটা কি, ইনব্রিডিংটা হচ্ছে 4 থেকে ধরো 6 জন ধরে একই ব্রিড এর মধ্যে প্রজনন ঘটানো হচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা বলবো ইনব্রিডিং। যেমন ধরো গরু, মোষ, পোলট্রি পাখিদের একই গোষ্ঠীর মধ্যে প্রজনন ঘটানো হয়। আর এই ধরনের ব্রিডিং বারবার ঘটালে দুধ, মাংস, ডিম এদের গুণমান কমে যায়, ঠিক আছে। আর বহিঃপ্রজনন বা আউটব্রিডিংটা কি, এটা কি করা হয়, একই গণের অন্তর্ভুক্ত দুটি ব্রিডের মধ্যে প্রজনন ঘটানো হয়, মানে একই হচ্ছে গণের হবে, ঠিক আছে, এদের মধ্যে প্রজনন ঘটানো হবে বা একই ব্রিডের প্রজনন ঘটানো হবে, এটাকে আউটব্রিডিং বলে। যেমন তোমার লেঘর্ন মুরগির সঙ্গে রোড আইল্যান্ড রেড মোরগের হচ্ছে প্রজনন। তারপর দেশি গাভীর সঙ্গে শাহিওয়াল ষাঁড়ের মিলন, এই জাতীয় ব্রিডিং এর ফলে কি হয়, উৎপন্ন যে সংকর প্রাণীদের দুধ আর ডিম আছে, এই দুধ আর ডিম যে দেয় এটার ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, কার্প কাকে বলে, মেজর ও মাইনর কার্প কাকে বলে, মেজর ও মাইনর কার্পের পার্থক্য লেখো, মৎস্য প্রতিপালন সম্বন্ধে যা জানো লেখো, কার্পের রোগ সম্বন্ধে আলোচনা করো। দেখো কি বলেছে, কার্প কাকে বলে, তাই তো। কার্পের সংজ্ঞা যদি আমরা দিই তাহলে ভেবে বলতে পারি যে স্বাদু জলে বসবাসকারী যেসব ধরো অস্থি বিশিষ্ট, মানে যেসব এর হাড় আছে, তাই তো, হাড় বিশিষ্ট মাছের মাথায় আঁশ থাকে না, কিন্তু এদের সারা দেহে তোমার আঁশ থাকবে, এদের সারা দেহটা যে আছে ওটা আঁশে ঢাকা থাকবে, চোয়ালে দাঁত থাকবে না, তারপর অতিরিক্ত শ্বাসঙ্গ থাকবে না, দেহ গহ্বরে পটকা থাকে, এদের কি বলা হয়, পোনা মাছ বা কার্প, ঠিক আছে। এবার এখানে বলেছে যেমন মেজর ও মাইনর কার্প কাকে বলে। এই মেজর কার্পটা কি, মেজর কার্পটাকে আমরা আবার বলতে পারি বড় পোনা, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে তোমার যেসব পোনা মাছ বড় আকারের, প্রথমেই বলে দিলাম এটা বড় আকারের, আর দ্রুত বৃদ্ধি গুণমান সম্পন্ন, মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। আর কি হয়, এরা ব্যবসায়িক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়, আর এদের চাহিদা অনেক বেশি থাকে, এদেরকে কি বলে, মেজর কার্প। যেমন তোমার রুইয়ের তোমার বিজ্ঞানসম্মত নাম লোবিও রোহিতা। আর কাতলাটা না যেন সব থেকে সোজা রাখা, মনে রাখা, কেন জানো, এদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যাটলা, মানে তুমি বাংলায় বলতে হলো কাতলা, ঠিক আছে, এটা মনে রাখলেই তোমার কিন্তু হয়ে যাবে। তাহলে মেজর কার্পের যদি তোমাকে বলে উদাহরণ দাও তাহলে বলে তুমি কাতলা, এবার যদি বলে বিজ্ঞানসম্মত নাম দাও তাহলে বলবে কাতলা। এবার মাইনর কার্পটা কি হয়, ছোট আকারের হয়, আর দ্রুত বৃদ্ধিও হয় না এদের, তারপর ব্যবসায়িক দিক থেকে অত গুরুত্বপূর্ণও হয় না, এদেরকে কি বলা হয়, মাইনর কার্প বা ছোট আকৃতির ছোট পোনা বলা হয়, ঠিক আছে। যেমন কি হতে পারে পুঁটি, বাটা। এবার যদি বলো সে দিদি বাটার হচ্ছে বিজ্ঞানসম্মত নাম কি, বাটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ল্যাবিও বাটা, কি ল্যাবিও বাটা, ঠিক আছে। এরপরে এখান থেকে তুমি মেজর কার্প আর মাইনর কার্পের পার্থক্য করতেই পারবে। তাহলে কি পার্থক্য হতে পারে, মেজর কার্পের আকার হচ্ছে বড় আকারের, মাইনর কার্প ছোট আকারের। তারপর এবার যেহেতু মেজর কার্পের অনেক চাহিদা থাকে, তাই মেজর কার্প হচ্ছে অনেক অর্থকরী দিক দিয়ে বেশি ভালো, আর মাইনর কার্প কম ভালো। তোমার তারপর হতে পারে সে মেজর কার্প যে আছে, মেজর কার্পের ওজন, এদের ওজনও বেশি হয় 4 থেকে 5 কেজি। আর তোমার মাইনর কার্প হয়, এটা যেহেতু অনেক ছোট হয় তাই এদের ওজন হবে 500 গ্রাম, ঠিক আছে, বা 500 গ্রামের থেকে একটু বেশি হতে পারে। এবার তুমি যদি বলো পুষ্টি মূল্য, তাহলে মেজর কার্পের মাছে যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, কিন্তু মাইনর কার্পে প্রোটিনের পরিমাণ খুব কম থাকে। এবার উদাহরণ কি হতে পারে, উদাহরণ প্রথমেই বললাম মেজর কার্পের উদাহরণ কাতলা, রুই, তারপর কালবোস, মৃগেল, এগুলো মেজর কার্পের উদাহরণ, ঠিক আছে। আর মাইনর কার্পের উদাহরণ কি হতে পারে, পুঁটি, বাটা, দেশি পুঁটি, সরল পুঁটি, এগুলো হতে পারে, ঠিক আছে। এরপর দেখো কোয়েশ্চেনে বলেছে মৎস্য প্রতিপালনের সম্বন্ধে যা জানো লেখো, তাই তো। এই মৎস্য প্রতিপালনটা কি, তোমার ধরো পুকুরের মধ্যে বা পদ্ম জলে ওটা মৎস্য চাষ করা হয় বেশিরভাগটাই, ঠিক আছে। তো পুকুরের মধ্যে যে তৈরি হয় বিভিন্ন ধরনের
মানে 4 ভাগে, এই যে পুকুরটাতে যে মাছ চাষ করা হবে না, ওটাকে 4 রকমের করা হবে। যেমন কি তোমার হ্যাচারি, তারপর হচ্ছে আতুর পুকুর বা ওটাকে নার্সারি ট্যাঙ্ক বলে, ঠিক আছে। তারপর রেয়ারিং ট্যাঙ্ক বা পালন পুকুর, আর সবচেয়ে লাস্ট হচ্ছে সঞ্চয় পুকুর বা স্কটিং ট্যাঙ্ক। এখানে হ্যাচারিতে কি হয়, ওই যে ছোট ছোট ডিমগুলো যাচ্ছে সেখানে ফোটানো হয়। আর এই হ্যাচারি আবার 2 রকমের হয়, হাপা হ্যাচারি আর গ্লাস জার হ্যাচারি, ঠিক আছে। আর আতুর পুকুরটা কি, যখন ওই সেটা আছে, মানে এর গভীরতাটা কি হয় বলো তো, অগভীর পুকুর হয়, মানে খুব বেশি গভীর হয় না, খুব কম গভীর হয়। আর এই পুকুরে কি হয়, ডিম পোনা প্রতিপালন করা হয়, মানে ডিম থেকে যে পোনাটা বেরিয়ে আসে ওখানে প্রতিপালন করা হয়। আর এই পুকুরের দৈর্ঘ্য তোমার ধরো 60 থেকে 70 ফুট, আর প্রস্থে তোমার 40 থেকে 50 ফুট, আর গভীরতা ধরো 5 থেকে 6 ফুট হয়, ঠিক আছে। আর পালন পুকুরটা কি হয়, এই পুকুরে ধানি পোনাকে চারা পোনায় পরিণত করা হয়। আর সঞ্চয় পুকুরে কি হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় হয়, এই পুকুরটা সবচেয়ে বড় হয়, কারণ এখানে প্রত্যেকটা মাছ, মানে ওই যে তোমার ওই সে পোনা মাছ থেকে বড় মাছ এখানে সম্পূর্ণ পরিণত অবস্থা পর্যন্ত এখানে রাখা হয়, ঠিক আছে। এবার যেমন ডিম পোনা সংগ্রহ, তারপর ডিম পোনা প্রতিপালন, চারা পোনা প্রতিপালন, এই যে এই মৎস্য প্রতিপালনে করা হয়, ঠিক আছে। তারপর বলেছে কার্পের রোগ সম্বন্ধে যা জানো লেখো, তাই তো। দেখো এই কার্পগুলি যে আছে না, এই কার্পগুলিরও বিভিন্ন রোগ হয়, যেমন তোমার ফুলকা পচন, তারপর লেজের পচন বা পাখনার পচন, তারপর উদর বা শোথ রোগ, ড্রপসি, এইসব রোগ, বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, মধুর উপাদানগুলি কি কি? মৌমাছির যে কোনো একটি রোগের নাম ও তার কারণ উল্লেখ করো। দেখো এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা এইচএস 2016-তে এসেছিলো। এরপরে নেক্সট কোশ্চেন, শঙ্করায়ন কাকে বলে? পুরুষত্বহীনকরণের বিভিন্ন পদ্ধতির উল্লেখ করো। দেখো এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা এইচএস 15-তে এসেছিলো। দেখো বলেছে যে শঙ্করায়ন, তাই তো। এই শঙ্করায়নে কি হয়, ধরো কোনো একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির সাহায্যে পৃথক জিনগত, মানে আলাদা আলাদা জিনগত বৈশিষ্ট্যের, মানে ধরো আলাদা আলাদা যে বৈশিষ্ট্য সম্পন্ন 2 বা তার বেশি উদ্ভিদের মধ্যে কৃত্রিম উপায়ে কী করা হয়, যৌনজনন ঘটিয়ে উন্নতর বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদের সৃষ্টি করা হয়, আর এটাকে কি বলা হয়, শঙ্করায়ন। এবার বলেছে দেখো পুরুষত্বহীনকরণের পদ্ধতি বিভিন্ন হতে পারে, যেমন ধরো গরম বা ঠান্ডা জল বা অ্যালকোহলের সাহায্যে পুংকেশরগুলোকে তোমার করা হয়, বাধ্য করা হয় যাতে বন্ধা হয়ে যায়, বা ওটাকে নষ্ট করে দেওয়া হয়। তারপর সাকসান পদ্ধতি, ওটা পুংকেশরগুলোকে কী করা হয়, শুষে বের করে নেওয়া হয়, আর বের করে নিয়ে এটাকে বন্ধাত্মকরণ করা হয়। তারপর তোমার চিমটে বা কাঁচির সাহায্যে এটাকে, ওই যে পুংকেশরগুলো আছে ওটাকে অপসারণ করা হয়। তারপর NaA, তারপর 2,4-D প্রভৃতি রাসায়নিক পদার্থের প্রয়োগে কী করা হয়, পুং বন্ধাত্ম করা হয় বা পুং বন্ধাত্মকরণ ঘটানো হয়। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, দেখো এখানে তো কোনো কোশ্চেন নেই, চলো নেক্সট চ্যাপ্টারে যাওয়া যাক। মানব কল্যাণে অণুজীব অর্থাৎ মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, এখানকারও প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য প্রত্যেকটি কোশ্চেনই খুব ভালো করে বুঝে নেবে। দেখো ফার্স্ট কোশ্চেন, জীবজ সার কাকে বলে? কিভাবে জীবজ সার হিসেবে অণুজীব ব্যবহৃত হয়? দেখো এটা কিন্তু এইচএস 2015-তে এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলেছে, জীবজ সার, তাই তো। এই জীবজ সারটা কি, ধরো কোনো সক্রিয় গোষ্ঠীর অণুজীব, যেমন তোমার হতে পারে শৈবাল আর ছত্রাকের একক, বা হতে পারে মিশ্রিতভাবে জমির মাটিতে গিয়ে কি হয়, এই যে তোমার ব্যাকটেরিয়াও থাকতে পারে, এটা কি হয় মিশ্রিতভাবে জমির মাটিতে গিয়ে শস্য জাতীয় গাছকে কি করে, পুষ্টি জুগিয়ে তাদের বৃদ্ধিকে উদ্বুদ্ধ করতে পারে, আর এদেরকে কি বলা হয়, জীবসার বা বায়ো ফার্টিলাইজেশন, ঠিক আছে। এবার জীবসার হিসেবে অণুজীব, তাই তো, এটা বলেছে তো। এখানে কীভাবে ধরো তোমার মাটিতে বসবাসকারী অণুজীব, অ্যাজোটোব্যাক্টার, তারপর হতে পারে তোমার ক্লস্ট্রিডিয়াম, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে কি করবে, নিজেদের দেহে নাইট্রোজেনটা যৌগটা যা আছে ওটাকে গঠন করবে, ঠিক আছে। আর এই সব অণুজীবগুলোর কি করবে, তোমার মৃত্যুর পর নাইট্রোজেন যৌগগুলো মাটিতে মিশে যাবে, যার ফলে কি হবে, তোমার মাটির উর্বরতা বৃদ্ধি পাবে বা মাটিটা খুব ভালো হয়ে যাবে। তারপর তোমার বিভিন্ন সায়ানোব্যাকটেরিয়া নষ্ট, অ্যালবিনা, তারপর এরকম বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্নভাবে কি করবে, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি করবে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন,
নর্দমার জলের ক্ষতিকারক দিকগুলি কি কি? নর্দমার জল বিশুদ্ধকরণের পদ্ধতি বা সুয়েজ ট্রিটমেন্টের পদ্ধতিটি বর্ণনা করো। দেখো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা এইচএস 2017-তে এসেছিল। নেক্সট কোশ্চেন, পেস্ট দমনে জৈবিক পদ্ধতি বলতে কি বোঝো? পরজীবী ব্যবহারের সাহায্যে কিভাবে পেস্ট দমন করা যায়। এরপর দেখো নেক্সট, ছত্রাক বায়োফার্টিলাইজার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো কি বলেছে, ছত্রাক বায়োফার্টিলাইজার, তাই তো? এই ছত্রাক বায়োফার্টিলাইজারটা কি, কিছু ছত্রাক আছে, মানে কিছু কিছু ছত্রাক আছে যারা কি করে গাছের মূলের ধরো সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্ক স্থাপন করে, আর স্থাপন করে কি করে ওখানে বসবাস করে, আর বসবাস করলে কি হবে, সেখানে সে বেঁচে থাকবে, তাই না? তাহলে বেঁচে থাকে, আর সেখানে কি হয়, ছত্রাক আর গাছের শিকড়ের এমন মিথজীবী সম্বন্ধে বলে কি হয়, মাইক্রোরাইজা। এবার মাইক্রোরাইজার ছত্রাক যেমন গাছের কাছে আশ্রয় পায় আর তার থেকে পুষ্টি আহরণ করে, তেমনই ধরো সেই যে সেটি আছে জীবন বা সেই গাছ সেটি যে আছে সেই গাছের কি করে, গাছকে কি করে, মাটি থেকে পুষ্টি আহরণে সাহায্য করে, ঠিক আছে? মাইক্রোরাইজার ছত্রাকের দুই রকম অবস্থান দেখা যায়, কি কি, বহি মাইক্রোরাইজা আর অন্ত মাইক্রোরাইজা, ঠিক আছে? এই বহি মাইক্রোরাইজাটা কি, এখানে তোমার এই যে বহি মাইক্রোরাইজার যে আছে, এই ক্ষেত্রে ছত্রাকের মাইসেলিয়াম শিকড়ের উপরে কি করে, শিকড়ের উপরে থেকে তাকে ঢেকে ফেলে, আচ্ছা ঢেকে ফেলে, বুঝলাম। এরপরে কি করে, একটি ম্যান্টল গঠন করে, ঢেকে ফেলার ফলে সেখানে কি করবে, ম্যান্টল গঠন করবে। আর ম্যান্টল থেকে কি হয়, ছত্রাকের হাইফি গাছের কর্টেক্স আর মাটির মধ্যে বিস্তৃত হয়। এর ফলে কি হবে, গাছের শোষণ তলের পরিসর বেড়ে যাবে এবং গাছের বেশি পরিমাণে জল, তারপর তোমার খনিজ এসব গ্রহণ করতে পারে, ঠিক আছে? তারপর দেখো যেমন ওই সামনে বললাম অন্তমাইক্রোরাইজা, তাই তো, বা এন্ড্রোমাইক্রোরাইজা বলতে পারো। এর ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে তোমার ছত্রাক শিকড়ের ওপর কোনো ম্যান্টল তৈরি করে না, মানে কোনো রকম ম্যান্টলই তৈরি করবে না। এর পরিবর্তে কি করবে, এরা হালকাভাবে জলের আকারে বিনষ্ট হয়ে ছত্রাকের মাইসেলিয়াম কিছু মাটিতে ঢোকে আর কিছু কি করে, শিকড়ের কর্টেক্সের মধ্যে ঢোকে, ঠিক আছে? যদিও হাইফাগুলো কি করে, অন্তঃকোষীয় অঞ্চলে বর্ধিত হয়, তবে কোনো ধরো হাইফা তোমার কোষের মধ্যে ঢুকে গহ্বর সৃষ্টি করে আর কি করে, কুণ্ডলিখিত সে তোমার আরবাসকিউল গঠন করে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, শিকারী প্রাণীর ব্যবহার করে কিভাবে পেস্ট দমন করা হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। বায়োগ্যাস টেকনোলজি কাকে বলে? বায়োগ্যাস উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার উল্লেখ করো, অথবা শক্তি উৎপাদনের বিভিন্ন কৌশল উল্লেখ করো, অথবা বায়োগ্যাস উৎপাদনে অবায়বীয় পাচনের বিভিন্ন পর্যায় ব্যাখ্যা করো। নেক্সট, ভ্যাকসিন ও ভিটামিন উৎপাদনে জীবাণুর ভূমিকা লেখো। দেখো কি বলেছে, ভ্যাকসিন আর ভিটামিন, তাই তো? ভ্যাকসিন তোমার অণুজীবের সংক্রমণে তৈরি রোগ থেকে বাঁচার জন্য ভ্যাকসিন ব্যবহার করে, মানুষের দেহে প্রতিরোধ কি করে ব্যবস্থাটা গড়ে তোলে। ভ্যাকসিন তৈরির জন্য কি হয়, স্বল্প ক্ষমতাযুক্ত জীবের অণুজীব, মৃত অণুজীব বা তোমার হতে পারে অণুজীব নিঃসৃত অধিবিষ নিয়ে তাকে নির্বিষ করে ব্যবহার করা হয়, ঠিক আছে? যেমন তোমার বিভিন্ন রোগের নাম ধরো কলেরার ক্ষেত্রে কি হয়, ভ্যাকসিন উৎপাদন যেমন ভিব্রিও কলেরির কোষের ভগ্নাংশ। তারপর প্লেগ, মৃত তোমার হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া। তারপর তোমার যেমন হিমোফিলাস মেনিনজাইটস, এটাতে কি হয়, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা নিঃসৃত পলিস্যাকারাইড। তারপর বলেছে ভিটামিন, তাই তো, ভিটামিন উৎপাদন, এখানে কি হয়, কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিনের বাণিজ্যিক উৎপাদন ব্যাকটেরিয়ার কর্তৃক ফার্মেন্টেশন এর ফলে ঘটে থাকে। যেমন ভিটামিন ধরো ভিটামিন B12, বা তুমি এটাকে বলো ভিটামিন B12 কি হয়, সায়ানোকোবালিন, তাই তো? ভিটামিন B12 এর নাম হচ্ছে সায়ানোকোবালিন। এর ক্ষেত্রে তোমার সংশ্লিষ্ট যে ব্যাকটেরিয়া আছে ওটা হচ্ছে প্রোপিওনিউ ব্যাকটেরিয়াম। তারপর তোমার এখানে কি প্রোপিও ব্যাকটেরিয়াম সারমেনি, আর এখানে হয় তোমার সিউডোমোনাস ফিকেন্স, ঠিক আছে? সিউডোমোনাস ডিনাইট্রিফিকান্স, এটা হচ্ছে তোমার ভিটামিন B12। আর ভিটামিন সি, যাকে আমরা বলবো অ্যাসকর্বিক অ্যাসিড, এখানে তোমার হচ্ছে সংশ্লিষ্ট ব্যাকটেরিয়া হচ্ছে গ্লুকোনোব্যাক্টার অক্সিডেন্স, ঠিক আছে? এরপরে দেখো নেক্সট কোশ্চেন, জৈব অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিড উৎপাদনে এবং টক্সেট উৎপাদনে জীবাণুর ভূমিকা উল্লেখ করো।
এরপরে নেক্সট চ্যাপ্টার জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। দেখো ফার্স্ট কোশ্চেন, লিসা অর্থাৎ এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে কি? দেখো ইলিসা হচ্ছে যে পদ্ধতিতে তোমার অ্যান্টিজেন ও অ্যান্টিবডি বিক্রিয়ার দ্বারা ধরো কোনো বস্তু বিশেষ করে অ্যান্টিজেন অ্যান্টিবডি বা হরমোনের উপস্থিতিতে কি করে, উপস্থিতি নির্ধারণ করে, এটাকেই আমরা বলবো ইলিসা। আর এই ইলিসাটা গর্ভধারণ প্রক্রিয়ার ক্ষেত্রে ইলিসার ব্যাপক প্রয়োগ রয়েছে। দেখো তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, জিন থেরাপি কাকে বলে, উদাহরণ দাও। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা দেখো এইচএস 2015-তে এসেছিল। দেখো জিন থেরাপিটা কাকে বলে? জিন থেরাপি হচ্ছে যে পদ্ধতিতে জীবদেহে উপস্থিত কোনো ত্রুটিপূর্ণ জিন সুস্থ স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো জিন থেরাপি। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, মানব ইনসুলিন বলতে কি বোঝো? এটাও কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলেছে, মানব ইনসুলিন, তাই তো? এই মানব ইনসুলিনটা সাধারণত তোমাদের মনে হয় 2017-এর বোর্ডে এসেছিল এই কোয়েশ্চেনটা, মানব ইনসুলিন, তাই তো? মানব ইনসুলিন হচ্ছে তোমার মানব দেহের অগ্নাশয়ের তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা কোষ রয়েছে না, সেখান থেকে খরিত একটি প্রোটিন হরমোন, ঠিক আছে? মানে বিটা সে তোমার মানব দেহের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত একটি প্রোটিন হরমোন, যা কি হয় রক্তে শর্করার পরিমাণ কি করে, হ্রাস করতে থাকে, অর্থাৎ কমাতে সাহায্য করে। আর এর ফলে বর্তমানে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ইকোলাই ব্যাকটেরিয়ার সাহায্যে কি করা হয়, কৃত্রিম ইনসুলিন তৈরি করা সম্ভব হয়েছে। তোমার এই যে 1983 খ্রিস্টাব্দে 5ই জুলাই ইলি লিলি নামে একটা কোম্পানি কি করে, হিমিউলিন নামক প্রথম ট্রান্সজেনিক মানব ইনসুলিন বাজারে নিয়ে আসেন। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, ভেক্টর কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন, ট্রান্সজেনিক কোষ কাকে বলে, রিকম্বিনেন্ট যুক্ত ভেক্টর কোষে প্রবিষ্টকরণের দুটি পদ্ধতি উল্লেখ করো। দেখো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা এইচএস 2015-তে এসেছিল। দেখো কী বলেছে, ট্রান্সজেনিক কোষ, তাই তো? ট্রান্সজেনিক কোষ হচ্ছে ক্লোনযুক্ত ব্যাকটেরিয়াদের মধ্যে অন্য প্রজাতির ইউক্যারিওটিক ডিএনএ থাকায় এদের কি বলা হয়, ট্রান্সজেনিক কোষ বলা হয়, ঠিক আছে? এবার রিকম্বিনেন্ট ডিএনএ যে আছে সেটা রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের দুটি পদ্ধতি, একটা হচ্ছে মাইক্রো ইনজেকশন আর একটা হচ্ছে লাইপোফিকেশন। এবার তুমি যদি বলো মাইক্রো ইনজেকশনটা কি, এই মাইক্রো ইনজেকশনটা হচ্ছে যে পদ্ধতিতে ধরো নিডেলের সাহায্যে নির্দিষ্ট কোষের নিউক্লিয়াসে কি করা হয়, সরাসরি ডিএনএকে প্রবেশ করানো হয়, আর এটাকে আমরা কি বলবো, মাইক্রো ইনজেকশন, ঠিক আছে? আর লাইপোফিকেশনটা কি, লাইপোফিকেশনটা হচ্ছে কোনো একটা পদ্ধতিতে লাইপোজোম নামক যে লিপিড থাকে সেই লিপিডপূর্ণ থলির সাহায্যে বহিরাগত কোনো জিন সজীব কোষে প্রবেশ করানো হয়, আর এই পদ্ধতিটাকে আমরা বলবো লাইপোফিকেশন, ঠিক আছে? লাইপোফিকেশন। দেখো তোমাদের এর আগে একটা কোয়েশ্চেন পড়েছিলাম আমরা, যে কি বলেছিল, কোয়েশ্চেনটা ছিল তোমাদের জিন থেরাপির উদাহরণ, তাই তো? জিন থেরাপির উদাহরণ হচ্ছে ডিএনএ ভ্যাকসিন। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, পিসিআর বলতে কি বোঝো, পিসিআর পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। এটা দেখো অনেক ইম্পর্টেন্ট, এটা এইচএস 2017-তে এসেছিল। কৃত্রিম ইনসুলিন তৈরির পদ্ধতি লেখো, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে 2016 এমনকি 2018-তেও রিপিট হয়েছিল, সেজন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো নেক্সট কোশ্চেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা দাও, একটি জেনেটিক্যাল মডিফাইড জীবের নাম লেখো। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এটা দেখো 2015 আর 2017-তে এসেছিল। দেখো কোয়েশ্চেনে কি বলেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই তো? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি, ধরো কোনো কোষ কি হয়, কোষ বা কি জীবের জিনের গঠন বিন্যাসকে নির্বাচিতভাবে স্থানান্তরকরণ সন্নিবেশন বা কি হয় পরিবর্তনের দ্বারা সুবিধাজনক অবস্থায় নিয়ে আসা হয়, ঠিক আছে? আর এই নিয়ে আসার কৌশল প্রয়োগ করাকে আমরা কি বলবো, জিন প্রযুক্তিবিদ্যা বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এই জেনেটিক্যাল মডিফাইড একটি জীবের নাম হচ্ছে বিটি বেগুন বা বিটি ব্রিঞ্জাল, বিটি কটন, এগুলো হচ্ছে তোমার জেনেটিক্যালি মডিফাইড জীব। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, জিন থেরাপি কাকে বলে, ক্লাসিক্যাল ও নন ক্লাসিক্যাল জিন থেরাপি কী? এরপর দেখো জিন থেরাপি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা এইচএস 2017-তে এসেছিল। নেক্সট, জৈব প্রযুক্তির সাহায্যে কিভাবে বিটি তুলো বা বিটি কটন প্রস্তুত করা হয়েছে
তা সংক্ষেপে বর্ণনা করো। এটা এইচএস 2018-তে এসেছিল। নেক্সট, ট্রান্সজেনিক প্রাণী কাকে বলে? ছকের সাহায্যে ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টির পদ্ধতি উপস্থাপন করো। এরপর দেখো নেক্সট কোশ্চেন, জৈব সুরক্ষার যে কোনো বিচার্য বিষয়গুলি উল্লেখ করো। এটা এইচএস 2015-তে এসেছিল। এরপর দেখো নেক্সট চ্যাপ্টার, বাস্তুবিদ্যা, পরিবেশ এবং জনসংখ্যা। ফার্স্ট কোশ্চেন, মুখ্য ও গৌণ অভিযোজন কাকে বলে? দেখো এই কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা এইচএস 2017-তে এসেছিল। দেখো কি বলেছে, মুখ্য ও গৌণ অভিযোজন, তাই তো? এই মুখ্য আর গৌণ অভিযোজন হচ্ছে যখন কোনো ধরো জীবকুলের তাদের উৎপত্তি সময় থেকে ধরো এখন পর্যন্ত একই বাসস্থলে বসবাস করে আসছে। ধরো তোমার বাবা মা যেখানে বাস করছে, তোমার পূর্বপুরুষরাও সেখানেই বাস করছে, এরকম কোনো জায়গা বা এরকম কোনো প্রাণী আছে যারা ওই একই স্থানে বসবাস করছে, তখন তাদের উক্ত বাসস্থান মানে যে বাসস্থানটা আছে সেই বাসস্থানের উপযোগী অভিযোজনকেই কি বলা হয়? মুখ্য অভিযোজন, ঠিক আছে, বা প্রাথমিক অভিযোজন। আর গৌণ অভিযোজনটা কি? এই যে তোমার মুখ্য অভিযোজনটা আছে, এটা হচ্ছে মাছের এই মুখ্য অভিযোজনটা দেখা যায়। আর তোমার এই যে গৌণ অভিযোজন, তাই তো? গৌণ অভিযোজনটা কি? জীবের সংগ্রামজনিত কারণে যদি ধরো এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয় তাহলে, বা ও বারবার স্থান পরিত্যাগ করতে হয়, তাহলে ওটাকে আমরা গৌণ অভিযোজন বলতে পারি। যেমন ধরো তিমির, এরকম অভিযোজন দেখা যায়। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, এস আকৃতির ও যে আকৃতির বৃদ্ধি রূপের মধ্যে পার্থক্য লেখো, অথবা লজিস্টিক ও এক্সপোনেনশিয়াল বৃদ্ধির পার্থক্য লেখো। দেখো কি বলেছে, এস আকৃতি আর যে আকৃতি, তাই তো? বা বলেছে লজিস্টিক আর এক্সপোনেনশিয়াল, এই দুটোই পার্থক্য সেম সেমই হবে। তোমার এস আকৃতির ক্ষেত্রে এর আকার হবে এস আকৃতির, যে আকৃতির ক্ষেত্রে যে আকৃতির। এদের বৃদ্ধি হবে তোমার, যেমন এস আকৃতির ক্ষেত্রে 3টি, যেমন তোমার ধনাত্মক ত্বরণ দশা, তারপর ঋণাত্মক বৃদ্ধি দশা, আর তোমার লগারিদমিক বৃদ্ধি দশা, ঠিক আছে। আর যে আকৃতির ক্ষেত্রে 2টি তোমার দেখা যায়, যেমন তোমার দ্রুত বৃদ্ধি দশা আর স্তিমিত তোমার বৃদ্ধি দশা দেখা যায়, ঠিক আছে। আর তোমার যেটা বলেছে, কি বলেছে, লজিস্টিক, তো এটা এস আকৃতি হচ্ছে লজিস্টিক, আর যেটা আছে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে যে আকৃতি। আর এদের মধ্যে তোমার সাম্যাবস্থা যদি দেখো, তাহলে এস আকৃতি যে আছে এর ক্ষেত্রে তোমার বৃদ্ধির একটি সাম্যাবস্থা পাওয়া যায়, আর যে আকৃতির ক্ষেত্রে বৃদ্ধির কোনো সাম্যাবস্থা থাকে না। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, প্রাণীর খেচর অভিযোজন বলতে কি বোঝো? প্যাটেজিয়া কি? এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা দেখো এইচএস 2018-তে এসেছিল। দেখো কোশ্চেনে কি বলেছে, প্রাণীর খেচর অভিযোজন, তাই তো? প্রাণীর খেচর অভিযোজনটা কি? ধরো যেসব পরিবর্তনের ফলে কোনো একটা প্রাণীর নিজেকে বাতাসে ওড়ার উপযুক্ত করে তোলে, বা তাদেরই কি বলা হয়? খেচর অভিযোজন। আর প্যাটাজিয়াটা হচ্ছে তোমার বাদুড় যে আছে, বাদুড়ের অগ্রপথ থেকে শুরু করে তোমার পশ্চাৎ পথ পর্যন্ত বিস্তৃত থাকে আর প্রসারিত থাকে। আর এই প্রসারিত ডানাটাকেই কি বলা হয়? ডানা তো না, ডানার মতো হয়, ডানার মতো যে সেটা থাকে প্রসারিত পর্দাটা, সেই পর্দাটাকে আমরা প্যাটাজিয়া বলে থাকি। আর খেচর অভিযোজনটা মেইনলি তোমার বাতাসে ওড়ার জন্য সেটা তার দেহের মধ্যে পরিবর্তন ঘটানো হয়। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, উৎপাদনশীলতা ও বিয়োজন বলতে কি বোঝো? মাইক্রো ক্লাইমেট কি? এটা কোশ্চেনও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এইচএস 2015-তে এসেছিল। মরু প্রাণীর অভিযোজন বর্ণনা করো, এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা দেখো এইচএস 2016-তে এসেছিল। দেখো কোশ্চেনে বলেছে মরু অভিযোজন, তাই তো? মরু অভিযোজনটা কি? তোমার মরুভূমি অঞ্চলে দেখা যায়, যেমন তোমার রাজস্থান, এইসব অঞ্চলে এই মরু অভিযোজনটা তুমি দেখতে পাবে। যেমন উট, তারপর র্যাটেল স্নেক, তারপর মৌলক হরিদাস, এদের কি হয়? এরা মরু অভিযোজিত প্রাণী। কারণ মরুভূমি প্রাণীদের অভিযোজনের জন্য 2টি পরিবর্তন লক্ষ্য করা যায়। মানে এই যে তোমার র্যাটেল স্নেক, তারপর ওই সে তোমার মৌলক হরিদাস বা উট যে আছে, এরা মরু অভিযোজন করে, ঠিক আছে। তোমার যেমন ধরো জলভাব গঠিত অভিযোজন আর প্রতিকূল পরিবেশ থেকে আত্মরক্ষার অভিযোজন। এই জল সংগ্রামের জন্য যে অভিযোজনটা আছে, যেমন ক্যাঙ্গারুর যে র্যাট আছে, ক্যাঙ্গারু র্যাট, সেটা শুষ্ক বীজ ও উদ্ভিদের মধ্যে কি করে, যে যৎসামান্য জল থাকে তা গ্রহণ করে বেঁচে থাকে, ঠিক আছে। আর যেমন উট তার পিঠে হচ্ছে চর্বি আকারে জমা রাখে সেটা জলটাকে, সেটা ওটাই বিপাক ক্রিয়ার মাধ্যমে বারবার চর্বিটা গলে গলে তার দেহের জলের পরিমাণটাকে ঠিকঠাক রাখে। উট কিন্তু প্রত্যেক দিন জল খায় না, উট অনেক দিন পর পর জল খায়। তারপর যেমন মরুভূমির ইঁদুর, কচ্ছপ, এরা জল পান করে না।
আর আত্মরক্ষা মূলত অভিযোজনের মধ্যে পড়তে পারে, যেমন প্রচণ্ড তাপ বা প্রচণ্ড ঠান্ডা থেকে আত্মরক্ষা, তারপর শত্রু প্রাণী থেকে আত্মরক্ষা, তারপর হতে পারে বালু ঝড় থেকে আত্মরক্ষা। যেমন বালু ঝড় থেকে আত্মরক্ষার জন্য উট যে আছে, উটের চোখে বড় বড় পল্লব থাকে বা বড় বড় লোম থাকে। তারপর মরু সরীসৃপের কর্ণছিদ্র অত্যন্ত ক্ষুদ্র হয়, ঠিক আছে। তারপর আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, জনসংখ্যা প্রতিক্রিয়ায় সাহচর্যতা ও প্রতিযোগিতা বলতে কি বোঝো তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই কোশ্চেনটা 2018-তে এসেছিল। নেক্সট কোশ্চেন, জলজ উদ্ভিদের অভিযোজন বর্ণনা করো। নেক্সট, উৎপাদনশীলতা ও বিয়োজন বলতে কি বোঝো, মাইক্রোক্লাইমেট কি, এটা 2015-তে এসেছিল। এবার নেক্সট কোশ্চেন, ন্যাটালিটি ও মর্টালিটির মধ্যে পার্থক্য লিখো। দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা 2016-তে এসেছিল। দেখো কি বলেছে, ন্যাটালিটি আর মর্টালিটির মধ্যে পার্থক্য, তাই তো। ন্যাটালিটিটা কি হয়, পপুলেশনের আকার আর আয়তন বৃদ্ধি পায়, কিন্তু মর্টালিটির ক্ষেত্রে পপুলেশনের আকার ও আয়তন দুটোই হ্রাস পায়। আর তোমার ন্যাটালিটির ক্ষেত্রে পপুলেশনের জীবভর বাড়ে, কিন্তু মর্টালিটির ক্ষেত্রে পপুলেশনের জীবভর কমে। তারপর ন্যাটালিটির ক্ষেত্রে প্রতি একক সময়ে পপুলেশনের যে সংখ্যক সদস্য যোগ হয়, যেমন জননের দ্বারা। তারপর হচ্ছে তোমার মর্টালিটির ক্ষেত্রে প্রতি একক সময়ে যে সংখ্যায় পপুলেশন থেকে সদস্য সংখ্যা কমে, এটা হচ্ছে মৃত্যুজনিত কারণে ঘটে, এটা হচ্ছে মর্টালিটি, ঠিক আছে। তারপর তোমার ন্যাটালিটির ক্ষেত্রে পপুলেশনের ঘনত্ব বাড়ে। তারপর তারপর তোমার আয়তন আর আকারও বৃদ্ধি পায়। মর্টালিটির ক্ষেত্রে আকার আয়তন হ্রাস পায় কিন্তু ঘনত্ব কমে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, অভিসারী ও অপসারী অভিযোজন কাকে বলে। এই কোশ্চেনটা 2017-তে এসেছিল। দেখো কোয়েশ্চেনে কি বলেছে, অভিসারী ও অপসারী অভিযোজন, তাই তো। এই অভিসারীটা কি, ধরো ভিন্ন ভিন্ন গোষ্ঠীর প্রাণীরা যখন কি হয় বিভিন্ন বাসস্থান থেকে একটা ধরো সাধারণ বাসস্থানে কেন্দ্রীভূত হয়, এর ফলে কি হয়, তাদের মধ্যে একই রকমের অভিযোজন দেখা যায়। আর এই অভিযোজনকে অভিসারী অভিযোজন বলে। যেমন তোমার মাছ, তিমি, শিল, কচ্ছপ এরকম এরা হতে পারে, ঠিক আছে। আর তোমার বলেছে যে অপসারীটা কি, একই গোষ্ঠীভুক্ত হওয়া সত্ত্বেও যখন এরা আলাদা আলাদা পরিবেশে বাস করে বা বাস করার জন্য কি হয়, তাদের অভিযোজনটা আলাদা আলাদা দেখা যায়, তাই এদের কি বলা হয়, অপসারী অভিযোজন। এরপরে দেখো নেক্সট চ্যাপ্টার, বাস্তুতন্ত্র অর্থাৎ ইকোসিস্টেম। ফার্স্ট কোশ্চেন, শক্তি প্রবাহ কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো শক্তি প্রবাহ, তাই তো। শক্তি প্রবাহটা কি, বাস্তুতন্ত্রের রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক থেকে বিভিন্ন ধরো খাদ্য, তারপর খাদ্যকে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। এবার এর বৈশিষ্ট্য কি কি হতে পারে, এর বৈশিষ্ট্য হতে পারে ধরো বাস্তুরীতিতে তোমার সমগ্র শক্তি প্রবাহের যে মূল উৎস হলো আমরা জানি সৌরশক্তি। তো এই সৌরশক্তি প্রবাহের বাইরে এলে কি হবে, বাস্তুরীতিটা ধ্বংস হয়ে যাবে। তারপর তোমার বাস্তুরীতির শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার প্রথম আর দ্বিতীয় সূত্র সম্পূর্ণরূপে প্রযোজ্য হবে। প্রথম সূত্রানুসারে কি হবে, শক্তি ধ্বংস হবে না, আমরা জানি প্রথম সূত্রানুসারে শক্তির কোনো ধ্বংস হয় না, শুধু শক্তির কি হয়, রূপান্তর ঘটে। আর দ্বিতীয় সূত্রানুসারে আমরা জানি শক্তির রূপান্তরকালে কিছু শক্তির অপচয় ঘটে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, ফসফরাস চক্র সম্পর্কে ধারণা দাও। নেক্সট, খাদ্য শৃঙ্খল কাকে বলে, কত প্রকার ও কি কি। ডেটিটাস খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করো, খাদ্য শৃঙ্খলের 4টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্র কত ধরনের ও কি কি। বাস্তুতন্ত্রের উপাদানগুলি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। বাস্তুতন্ত্রে কিভাবে শক্তি প্রবাহিত হয় তা বর্ণনা করো। নেক্সট, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কাকে বলে, উদ্ভিদ পর্যায়ক্রম কি, উদ্ভিদ পর্যায়ক্রমের প্রকারভেদগুলি উল্লেখ করো। দেখো এখানে কি বলেছে, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কাকে বলে, তাই তো। এই বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমটা কি, ধরো সাধারণত সময়কালের মধ্যে নিয়মিত যে সুনিয়ন্ত্রিত প্রগতিশীল তারপর বৃদ্ধি বিবর্তনের মধ্যে দিয়ে যে নতুন বাস্তুতন্ত্র গড়ে ওঠে, এই নতুন বাস্তুতন্ত্র গড়ে ওঠাটাকে ব্যাপক অর্থে আমরা কি বলি, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম, ঠিক আছে। আর এর প্রকার যেমন হতে পারে তোমার প্রাথমিক পর্যায়ক্রম, সবজি পর্যায়ক্রম, তারপর যেমন হতে পারে অ্যালোজেনিক পর্যায়ক্রম, তারপর অবনমন পর্যায়ক্রম, আরও নানান ধরনের পর্যায়ক্রম হতে পারে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, পচন কি, পচনের ধাপগুলি বর্ণনা করো। তারপর নেক্সট কোশ্চেন, ট্রফিক স্তর কাকে বলে, ট্রফিক স্তরের বিভিন্ন ধাপগুলি লেখো।
কি বলেছে দেখো, ট্রফিক স্তর কাকে বলে, তাই তো? ট্রফিক স্তরে কি হয়, খাদকের ভিত্তিতে কোনো বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত যে জীবগুলো থাকে সেই জীবগুলোর যে কার্যকরী অবস্থান, ওই অবস্থানটাকে কি বলা হয়, ওই অবস্থানটাকেই বলা হয় ট্রফিক স্তর। ঠিক আছে, এর বিভিন্ন ধাপ হয়, যেমন তোমার প্রথম ট্রফিক স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম ট্রফিক স্তর হয়। এরপর দেখো নেক্সট কোশ্চেন, খাদ্যজাল কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। এরপর নেক্সট চ্যাপ্টার, জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। ফার্স্ট কোশ্চেন, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য ও গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। দেখো কি বলেছে, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য আর গামা বৈচিত্র্য, এদের মধ্যে পার্থক্য করতে বলেছে, তাই তো? আলফা বৈচিত্র্যের ক্ষেত্রে কি হয়, এটা একটা একই পরিবেশ থেকে একই সম্পদের ওপর নির্ভরশীল জীবগোষ্ঠীকে আমরা বলবো আলফা বৈচিত্র্য। আর বিটা বৈচিত্র্যের ক্ষেত্রে বলবো যে এটা বাসস্থানগত বৈচিত্র্যের তোমার জীববৈচিত্র্য। ঠিক আছে, আর গামা বৈচিত্র্যর ক্ষেত্রে হলো বিভিন্ন অঞ্চলের অবস্থিত বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য। তারপর তোমার সে আলফা বৈচিত্র্যে তোমার বেশি আলফা বৈচিত্র্যের অর্থ বেশি প্রজাতির প্রাচুর্যতা, বিটা বৈচিত্র্য হচ্ছে বেশি বিটা বৈচিত্র্যের অর্থ হলো বিভিন্ন বাসস্থানে থাকা প্রজাতির মধ্যে প্রথাগত সাদৃশ্য যে আছে ওটা কম হওয়া। তারপর গামা বৈচিত্র্যের ক্ষেত্রে তাদের কি হয়, প্রজাতির পৃথককরণ আর যে ভৌগোলিক অংশীদারিত্ব আছে ওটা থাকে না। এরপর দেখো নেক্সট কোশ্চেন, রেড ডাটা বুক কাকে বলে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এটা এইচএস 2017-তে এসেছিল। দেখো রেড ডাটা বুকটা কি, IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন ইন নেচার, এই যে IUCNটা আছে এর কর্তৃক মানে এর দ্বারা প্রতিষ্ঠিত তোমার সার্ভাইভাল সার্ভিস কি বলা হয়, কমিশন, তাই তো? মানে SSC, সার্ভাইভাল সার্ভিস কমিশন, এর উদ্যোগে কি হয়, এর উদ্যোগে একটা তোমার বই রচিত হয় যেখানে বিলুপ্ত আর বিপদগ্রস্ত উদ্ভিদ আর প্রাণীর তথ্য রাখা হয়। এই বইটাকে কি বলা হয়, রেড ডাটা বুক। এরপর দেখো নেক্সট কোশ্চেন, জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণগুলি কি কি। এই কোশ্চেনটা তো পুরো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এটা এইচএস 2016 আর 2018-তে এসেছিল। তারপর জীববৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি লেখো। দেখো কোয়েশ্চেনে বলেছে জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ। দেখো জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ হতে পারে চোরা শিকার, মানে প্রচুর শিকার, বাঘের শিকার, হাতির শিকার, তোমার ইসের জন্য হাতির সুরের জন্য, তারপর তোমার গন্ডার শিকার খড়গের জন্য বা মোটা চামড়ার জন্য, তারপর বহিরাগত ইসে তোমার প্রাণীর অনুপ্রবেশ, যেমন তোমার বিভিন্ন ধরনের বাইরের মাছগুলো, বিদেশি মাছগুলো ইসে তোমার আমাদের ভারতে আনার ফলে যে দেশি মাছগুলো আছে না, সেই দেশি মাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। তারপর প্রচুর পরিমাণে গাছ কাটা, এগুলো তোমার জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ হতে পারে। তারপর তোমার বলেছে যে জীববৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো। দেখো জীববৈচিত্র্য যদি না থাকে তাহলে তোমার অনেক ক্ষতি হবে, বা মানব যে আছে এদের বা প্রাণীকুল যে আছে প্রাণীকুলের ক্ষতি হবে। এটা সংরক্ষণের উপায়গুলি যেমন প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, তারপর চোরা শিকার কমাতে হবে, আরও তোমার বহিরাগত যে জীবগুলো আছে ওগুলো ভারতে আনা কমাতে হবে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, হটস্পট বলতে কি বোঝো তার সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটা 2018-তে এসেছিল। নেক্সট, রেড ডাটা বুক কি, বিরল প্রজাতি বলতে কি বোঝো, রেড ডাটা বুকের উদ্দেশ্যগুলি কি ছিল। নেক্সট কোশ্চেন, এক্সিটু সংরক্ষণ কি, একটি উদাহরণ দাও। দেখো এই কোশ্চেনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা 2015-তে এসেছিল। দেখো কি বলেছে, এক্সিটু সংরক্ষণ, তাই তো? এটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর নিজস্ব প্রাকৃতিক অবস্থানের বাইরে অন্য কোনো পরিবেশে তাদের সংরক্ষণ করাকে আমরা কি বলবো, এক্সিটু সংরক্ষণ। যেমন তোমার চিড়িয়াখানা হতে পারে, অ্যাকোরিয়াম হতে পারে, কারণ অ্যাকোরিয়ামে দেখো যেমন সামুদ্রিক মাছগুলি সেখানে ওই অ্যাকোরিয়ামে এনে পালন করা হয়। তারপর চিড়িয়াখানাতে বিভিন্ন জায়গা থেকে প্রাণীগুলো নিয়ে এসে সেখানে সংরক্ষণ করা হয়। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন বলতে কি বোঝো। এই কোশ্চেনটা কিন্তু 2017-তে এসেছিল। দেখো কি বলেছে, ক্রায়ো সংরক্ষণ, তাই তো? এই ক্রায়ো সংরক্ষণটা কি, এই যে পদ্ধতিতে ধরো প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল নাইট্রোজেনকে কি করা হয়, তরল নাইট্রোজেনে পরাগরেণু, তারপর বীজ ডিম্বাণু, শুক্রাণু, উদ্ভিদের বিভিন্ন অংশ, এগুলোকে কি করা হয়, সংরক্ষণ করা হয়। কত, -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল নাইট্রোজেনে। আর এই সংরক্ষণ পদ্ধতিটাকে আমরা কি বলবো, ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ। এরপরে দেখো লাস্ট চ্যাপ্টার, পরিবেশগত বিষয় অর্থাৎ এনভায়রনমেন্টাল ইস্যুস। এরপরে দেখো ফার্স্ট কোশ্চেন, BOD ও COD কাকে বলে।
দেখো প্রথমে কি বলেছে বিওডি, তাই তো। বিওডি হচ্ছে নির্দিষ্ট একক পরিমাণে জলের মধ্যে কি হয় জীবাণু দ্বারা জৈব জারণের জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন আছে ওই অক্সিজেনের পরিমাণকে জৈব অক্সিজেনের চাহিদা বা বিওডি বলে, ঠিক আছে। আর সিওডিটা কি, সিওডিটা হচ্ছে জৈব ক্ষয়িষ্ণু নয়, মানে জৈব ক্ষয়িষ্ণু থাকে না এরূপ কোনো রাসায়নিক পদার্থকে জারিত করতে, মানে এটাকে জারণ করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেটাকে আর যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেটা প্রতি লিটারের জলে যত মিলিগ্রাম অক্সিজেনকে ওই জলের রাসায়নিক মানে যত পরিমাণ মানে প্রতি লিটারের যে জল আছে সেই জলটাকে কি বলবো তত মিলিগ্রামের অক্সিজেনের ওই জলকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা কি বলবো সিওডি। এরপর লাস্ট নেক্সট কোশ্চেন, বায়ু দূষক কাকে বলে? বায়ু দূষণের উৎস বা কারণগুলি উল্লেখ করো। দেখো এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এটা এইচএস 2017-তে এসেছিল। বায়ু দূষণের শ্রেণীবিভাগ লেখো, মানব পরিবেশের ওপর বায়ু দূষণের প্রভাব উল্লেখ করো। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এটা এইচএস 2017-তে এসেছিল। এরপরে দেখো জলদূষণ কাকে বলে? জলদূষণের উৎস বা উপায়গুলি উল্লেখ করো, জলদূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, মানব পরিবেশের ওপর জলদূষণের প্রভাবগুলি উল্লেখ করো। নেক্সট, গ্রিনহাউস কি? গ্রিনহাউসের প্রভাবগুলি লেখো, ভূ উষ্ণায়নের কারণগুলি সংক্ষেপে লেখো। এবার দেখো নেক্সট কোশ্চেন, ওজোন গহ্বর কি? ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় ও ওজোন স্তর অবক্ষয়ের পরিমাণ কি? এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, দেখো এটা 2016 আর 2017 দুটো ইয়ারেই এসেছিল। দেখো কি বলেছে ওজোন গহ্বর কি, তাই তো। ওজোন গহ্বরটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো 20 থেকে 30 কিলোমিটারেরও বেশি উচ্চতায় কি হয় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তরের ওজোন অণুর ক্ষয় হওয়ার ফলে কি হয় যে গহ্বর সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো ওজোন গহ্বর। আর এই ওজোন গহ্বরটা সৃষ্টির কারণ হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি, তারপর সিএফসির ফলে যে ওজোন স্তরটা ভেঙে যাচ্ছে সেটা, তারপর নাইট্রোজেন, তারপর রেফ্রিজারেটরে ব্যবহৃত নাইট্রোজেনের পরিমাণগুলো, এগুলোর কারণে হচ্ছে ওজোন গহ্বর তোমার ধ্বংস হচ্ছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, পরিবেশগত বিষয় সংক্রান্ত 3টি কার্যকরী আন্দোলনের নাম লেখো এবং চিপকো আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দেখো এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এটা 2016-তে এসেছিল। দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা যেটা আছে না সেটা হচ্ছে তোমার সাইলেন্ট ভ্যালি নামে একটা জায়গা ছিল, সেই জায়গাটাতে এই আন্দোলনটা হয়েছিল। এটা সাধারণত একটা পার্বত্য অঞ্চল, ঠিক আছে। এখানে কি হয়েছিল এক প্রকার সামাজিক আন্দোলন এটা, যেটা ধরো এর মুখ্য উদ্দেশ্য ছিল যে ভারতের কেরালার যে পালাঘাট জেলার অন্তর্গত চিরহরিত ক্রান্তীয় অরণ্য সাইলেন্ট ভ্যালি রক্ষা করে। এটা 1973 খ্রিস্টাব্দে হয়েছিল। এবার দেখো নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো? গ্লোবাল ওয়ার্মিং এর তাৎপর্য লেখো। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এটা 15 আর 18 দুটো ইয়ারে এসেছিল। নেক্সট, ইউট্রিফিকেশন কাকে বলে? এটি কি কারণে ঘটে? ইউট্রিফিকেশনের অবস্থান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ লেখো। দেখো কোয়েশনে কি বলেছে ইউট্রিফিকেশন কাকে বলে, তাই তো। এই ইউট্রিফিকেশনটা কি তোমরা ক্লাস 10-এও পড়ে এসেছো ইউট্রিফিকেশন। এই ইউট্রিফিকেশনটা কি ধরো কোনো যে পদ্ধতিতে কোনো জলাশয়ের রাসায়নিক পদার্থ, যেমন আমরা যে ইসেগুলো দিই মানে বিষাক্ত পদার্থগুলো যে স্প্রে করি বাগানের মধ্যে, সেই স্প্রে করার ফলে সেটা কি হয় তোমার বৃষ্টি জলের মাধ্যমে নদীতে তোমার পুকুরে বা নদীতে পড়ে। এই পড়ার ফলে কি হয় বা মেশার ফলে কি হয় জলজ উদ্ভিদের ব্যাপক বৃদ্ধি ঘটে। আর বৃদ্ধি ঘটার ফলে কি হয় জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, একে আমরা কি বলবো ইউট্রিফিকেশন বলবো, ঠিক আছে। আর ইউট্রিফিকেশন যেসব কারণে হয় যেমন জমিতে ব্যবহৃত ফসফেট সার জলে মিশে, তারপর মাটির ক্ষয়জনিত কারণে তোমার কোনো উর্বর বস্তু জলে মিশলে, তারপর ফসফেট জাতীয় ডিটারজেন্ট মিশলে এটা হয়, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, ডিফরেস্টেশন বা অরণ্য ধ্বংসের কারণ ও প্রভাবগুলি লেখো। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এটা 2017-তে এসেছিল। ভালো করে দেখবে কিন্তু। দেখো কি বলেছে ডিফরেস্টেশন বা অরণ্য ধ্বংস, তাই তো। এই অরণ্য বা বনাঞ্চল যে ধ্বংস করাকে কি বলে ডিফরেস্টিফিকেশনই বলে, কারণ অরণ্য আর বনাঞ্চল ধ্বংস করলেই তো তোমার ডিফরেস্টিফিকেশন হবে। এটা তোমার 1900 খ্রিস্টাব্দে বনাঞ্চলের পরিধি ছিল তোমার 7000 মিলিয়ন হেক্টর, কিন্তু 2000 খ্রিস্টাব্দে কমে গিয়ে সেটা দাঁড়িয়েছে এখন 2000 মিলিয়ন হেক্টর, ঠিক আছে। আর এটা দিন দিন কমে যাচ্ছে। এর কারণ তোমার কৃষিক্ষেত্র বাড়ছে, বসতি বাড়ছে, শিল্প স্থাপন বাড়ছে, তারপর জ্বালানি কাঠের প্রয়োজনে তোমার বনাঞ্চল কাটা হচ্ছে, তারপর গৃহ নির্মাণের কাঠের জন্য তোমার বনাঞ্চল কাটা হচ্ছে,
তারপর এর প্রভাবে কি কি হতে পারে? এর প্রভাবে তোমার গৃহ নির্মাণ কাঠের অভাব হতে পারে, তারপর আবহাওয়ার পরিবর্তন হতে পারে, বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে যেতে পারে বা গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, তারপর জীববৈচিত্র্যের হ্রাস, মাটির ক্ষয়, বন্যার খরা, জ্বালানি কাঠের অভাব, পরিবেশ দূষণ বেড়ে যেতে পারে। তাহলে আজকে আমাদের এখানেই চ্যাপ্টার শেষ হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমরা আমাদের দিক দিয়ে প্রচুর পরিশ্রম করলাম, তো তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর এক্ষুনি সাবস্ক্রাইব করে আর দাও। যদি তোমরা চ্যানেলে নতুন হয় তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমরা তোমাদের জন্য এরকম আরো ভিডিও নিয়ে আসবো, এরকম অ্যানালাইজ অনেক ভিডিও নিয়ে আসবো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাদের আমাদের মোটিভেশন। motivation। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।